বহুদিন পর বেশ আরামের একটা জার্নি। জার্নি কস এটা তুই আসলে তাদের জার্নি বললে ভুল হয়ে যায়। কতক্ষণ বসেছিলাম আর কি এক জায়গায়। কিন্তু একটা জিনিস, দিনের বেলা হচ্ছে বিশেষ করে কর্মব্যস্ত সময়গুলোতে, ওয়ার্কিং ডেতে এই জায়গাটার যে চিত্র আর রাতের বেলার চিত্র টোটালি ডিফারেন্ট। এবং মানুষগুলোও মনে হয় যেন আলাদা, বুঝছিস? রাতের কিন্তু আলাদা মানুষ আছে, যেমন আমাদের চেহারা দেখলে মানুষ বুঝে আমরা রাতে ঘোরাফেরা করি। অন্য কিছু মিন করছি না। তো ঘটনা হচ্ছে একটু সবাই মনে কনফিউশনে পড়ে যেতে পারে যে কি ব্যাপার, ওদের কথাবার্তা আজকে এরকম কেন। কারণ আজকে আমরা ঢাকা শহরের বাইরে বের হইনি, ঢাকা শহরেই আছি। ঢাকা শহরের কি বলবো, একটা প্রাণ কেন্দ্রে আছি, এবং বলেই দিই মতিঝিলেই আছি। রাইট, মতিঝিলেই আছি আমরা। আর ইটস অ্যামেজিং যে জার্নি না করেও আসলে এমন কিছু জায়গার সন্ধান আমরা পাই আমাদের লিসনারদের কাছ থেকে, অনেকের কাছ থেকে। ইটস রিয়েলি অ্যামেজিং। তাই আপনারাও এরকম কোনো আশেপাশে স্পট থাকতেই পারে। ঢাকা মানেই যে ভূত নেই তা কিন্তু নয়। রাইট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটাতে খুব কষ্টে ম্যানেজ করা হয়েছে, এবং যে আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে অনেকটা তার জবের উপর একটা রিস্ক ফ্যাক্টর নিয়েই সে আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরেই আমরা সেখানে ঢুকতে পারবো। এবং সেজন্য আমি আর রেহান চুটিয়ে অনেকক্ষণ চা পান করেছি, সেইরাম, এবং আদা চা, দুধ চা, যত প্রকারের চা আছে আর কি মতিঝিলে পাওয়া যায়। খালি মালাই চাটা খেতে পারে, নিচে ওনার পকেটে টাকা নেই, অ্যাজ ইউজুয়াল যা হয়। তো রেহান, এবার কি করব, মনে হয় সময় হয়ে গেছে, এবার চল সেই বিল্ডিং এর দিকে যাই। তো আজকে তো আমাদের উদ্দেশ্য মনে হয় একটা বেসমেন্ট, একটা ঢাকা শহরের একটা হাই রাইজ বিল্ডিং এই মতিঝিল এলাকার। এটার বেসমেন্টকে নিয়ে কিছু ঘটনা আছে যেটা আমরা কিছুদিন আগে জানতে পেরেছি। সেই বেসমেন্টেই আজকে ডরের অতিথিদের এক্সপিরিয়েন্স আমরা সেখানে বসে শুনবো। অলরাইট দেন, তাহলে চল রওনা দিই। নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে যাই আমাদের স্পট সেই বেসমেন্টে। আবারও শুরু হয়ে গেল ডর, আর ডর মানেই হচ্ছে ভয়। আর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা নিয়ে আমাদের সাথে আছে আমাদের আজকের অতিথিরা। এবং আজকে সেই অতিথিদের ভয়ঙ্কর স্টোরিতে যাওয়ার আগে একটু বলে নেই, আমরা যেই বেসমেন্টটাতে আছি, এই হাই রাইজ বিল্ডিং এর বেসমেন্টটাও প্রায় 3টা ফ্লোর নিয়ে আছে, এবং আমরা আছি ঠিক মাঝের ফ্লোরটাতে, এবং এর নিচেও আরেকটা ফ্লোর রয়েছে। তো যেখানে আসলে মূলত ঘটনাটা ঘটে, একটা মানে যে কারণটা আমরা শেয়ার করতে পারছি না, সেই কারণে আমরা সেই বেসমেন্টে না গিয়ে এর উপরেরটাতেই আছি, কারণ নিষেধ করা হয়েছে ওখানটাতে যেতে। তো যেই বেসমেন্টে আমরা যার কাছ থেকে আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি, এবং সে দারোয়ান অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেছে, বাট আমি আগেই বলেছি যে তার জবের উপর একটা রিস্ক ফ্যাক্টর নিয়েই সে আমাদেরকে এটা ম্যানেজ করে দিয়েছে। সো তার ভয়েস কোনোভাবেই যেন না আসে, সে এটা আমাদেরকে বারবার এনশিওর করতে বলেছে, এবং সেজন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে এটার আইডেন্টিটিটা হাইড করে রাখার জন্য। সেটাই, যদিও তার কথোপকথন বা তার নিজের ভাষায় বলা কথাগুলো আমরা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আমরাও খুশি হতাম, কারণ আপনারা একটা ভিভিড ডেসক্রিপশন পেতেন যে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কি হয়। বাট আমরা অ্যাকচুয়ালি কারো প্রফেশনাল লাইফের কোনো ক্ষতি করতে চাই না, এবং যেহেতু আমরা যদি বিল্ডিং এর নাম এবং কে আমাদেরকে এখানে আসতে দিয়েছে, কেন আসতে দিতে চায়নি কেউ, সেগুলো যদি বলতে চাই তাহলে পিপল উইল বি অ্যাট রিস্ক, যেই কারণে আমরা কখনোই এটা রিভিল করতে পারবো না। রাইট, তবে আপাতত আমরা যেটা করব, আপাতত যেই গেস্টরা আছে আমাদের এক এক করে তাদের ঘটনাগুলো শুনি রেহান। দেন আমরা, তুই কি এই বেসমেন্টের ঘটনা আমাদেরকে অ্যাজ ইউজুয়াল সবার শেষে শোনা? সবার শেষে আমরা শুনি না হয়, তাই না? ওকে, let the curiosity be there and we will start to hear the stories. ওকে, তাহলে শুরু করা যাক। যতটুকু আমি খবর পেয়েছি, আপনার নাম হচ্ছে গল্প, এবং গল্পর ঘটনা দিয়ে আজকে আমরা ডরের স্টার্ট করতে চাই। প্রথমে আপনার পরিচয়টা একটু জানি। আমার নাম সাইদ হাসান গল্প, ডাক নাম গল্প। আমি ঢাকাতে থাকি, নয়াপল্টন। আমার যে ঘটনাটা সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি জামালপুরে ঘটেছিল। ওকে, গল্পর কিছু গল্প আছে যে গল্পগুলো একটু অন্য রকমের গল্প, যে গল্পগুলো শুনলে আপনার গায়ে কাটা দিতে পারে। তো গল্পর গল্পে আমরা চলে যাই। শুরুতে যেটা আপনি বলতে যাচ্ছেন, যে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে যাচ্ছেন, এটা কোথায় ঘটেছে? এটা জামালপুর মান্দারগঞ্জ থানা, শ্যামগঞ্জ কালীবাড়ি গ্রামে। আপনাদের যেটা নানুর বাড়ি বলছেন ওখানে ঘটেছে? হ্যাঁ। ওকে, শুরু থেকে একটু শুনি কি ঘটনা ঘটেছে। এটা হলো এই ইয়ারেরই এপ্রিল মাসের কথা। তো আমার এসএসসি পরীক্ষার পরেই আমি গ্রামে চলে গেছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো আমার সাথে আর একটা আমার ঢাকার ফ্রেন্ডও গেছিল, এখানে আরেকটা গ্রামের ফ্রেন্ডও ছিল। মোট 3 জন আমরা একটা জায়গায় বসে আছি। প্লেসটা হলো আমার নানুর বাড়িতে একটা যাওয়ার পর একটা সাইডে ব্রিজ নামে একটা জায়গা আছে, যে জায়গায় যেখানে শ্মশানের মতো সব পোড়া দেওয়া হয় হিন্দুদেরকে। আর ওখান থেকে আর একটা কালভার আছে ছোট। আচ্ছা। আর আমাদের নানুর বাড়ি থেকে যাওয়ার কালভারে যাওয়ার একটা চেয়ারম্যান বাড়ি পড়ে, সেটা সবাই চেনে ওখানকার। তো চেয়ারম্যান বাড়িটার এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটা নিয়ে এলে যত কাহিনী।
পুকুরটা নিয়ে অনেক ভালো না। আর তার ডান পাশে আরেকটা আছে হলো একটা চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা বাগানের মতো অনেক ঝোপঝাড়। আমরা ওই কালভারটার ওখানে, যে ছোট কালভারটার কথা বলছি, সেই ছোট কালভারটার ওখানে বসে আড্ডা দিতেছিলাম 3 জন ফ্রেন্ড মিলে। তো আমরা তো ঢাকার অতটা আমাদের খেয়াল নেই যে রাতে কিভাবে, আমরা বলছি সচরাচর ঢাকা যেভাবে আড্ডা দিই। তো আমরা আড্ডা দিতেছি, আড্ডা দিতে হঠাৎ করে আমরা দেখলাম 11:30 বাজে। তখন 11:30 বাজার পরে তখন আমরা অতটা কেয়ার করি নাই। তো আমরা তারপর আড্ডা দিতে দিতে তখন হঠাৎ করে খেয়াল করলাম যে তখন 12:15 বাজে। আমরা বললাম যে ঠিক এখন বাড়িতে যাওয়া দরকার। তো আমরা বাসায় যাওয়ার জন্য উঠলাম। উঠে যখন আমরা যাচ্ছি, কজন ছিলেন আপনারা? আমরা 3 জন ছিলাম। ওকে। আমরা 3 জন যখন উঠে যখন যাচ্ছি, তখন ওই চেয়ারম্যান বাড়িটা পার করে যেতে হয় আমাদের নানু বাড়িতে, কালভার্ট থেকে ব্যাক করার সময় নানু বাড়িতে। তো আমরা চেয়ারম্যান বাড়িটার পরেই হলো পুকুরটা, একদম সাথেই। তো আমরা পুকুরটা যখন একদম কর্নারে, মানে যাওয়ার ফার্স্টে যে কর্নারটা, সে কর্নারে যখন আসছি, ওইখানে কয়েকটা আম গাছ আছে। তো আমরা ওইখানে যখন আসছি তখন দেখলাম যে 3টা মহিলা টর্চ লাইট নিয়ে মানে আমাদের কাছে ক্রস করে চলে গেল। আমরা পিছনে যখন দেখলাম যে সেই মহিলাটাই চলে গেল এত রাতে হঠাৎ করে, তখন আমরা দেখলাম যে টর্চ লাইট নিয়ে চলে গেছে, আমরা তো খেয়াল করিনি। তখন আশেপাশে যখন দেখলাম তখন আশেপাশে কেউ নেই, পুরা নীরব। তো আমরা একটু যখন আগে গেলাম, ওই সামনে এলো একদম পুকুরে যখন মাঝামাঝি, তার পাশে একটা বড়ই গাছ। আচ্ছা। তো এই বড়ই গাছটা যখন আমি আমার মানে ফ্রেন্ড দুইটা আমার সামনে, তাহলে 1-2 পা পিছনে আমি, আমার হাতে তখনই একটা ফোন আসছে। ফোনে জাস্ট খালি মোবাইলটার দিকে তাকাইছি, আমার ডান পাশ থেকে যে বড় গাছ ওখান থেকে হঠাৎ করে পুকুরে যেভাবে উঠে আসা, আমার মুখের উপরে কাপড় দিয়ে যেরকম পেঁচায় ধরলে যেরকম ভাবে হয় ভাইয়া, যেমন হয় একটা মুখ থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে এরকম। তো আমি পিছনে ঘুরছি, মানে আমি সরে গেছি সেখান থেকে, মুখে বাইকটা লাগছে, তো আমি সরে ওর দিকে ঘুরছি, আমার মোবাইল লাইটটা আমি উঁচা করছি। তাই আমি উঁচা করে বলছি আই কে কে। তার কিছু দেখা যাইতেছিল বলতে একটা লুঙ্গি পরা ছিল খালি গায়ে, কিন্তু তার মুখটা কিছু একটা তার ঢাইকে রাখছে সে, মোবাইলের লাইটটা দিয়ে সেটা দেখা যাচ্ছিল না। তো আমি অনেকক্ষণ বললাম যে কে, আমার পিছনে যে 2টা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড দুটো বলতেছে যে কি হয়েছে, বললাম যে দেখ কে যে আমার মুখের ভিতরে বাড়ি দিছে। তখন ওরা দেখতেছে যে মানে শ্যারোটা ওই যে আমরা যে আম গাছে কথাটা বললাম ফার্স্টে যে কর্নারটা, সেই কর্নারে যখন ছিলাম তখন ওই জায়গাটাই সেই শ্যারোটা আছে। ওরা ফেসটা দেখতে পারেনি, লুঙ্গি যে পরা ছিল সেটাও দেখে নাই, শ্যারোটা দেখতে পারছে যে ব্ল্যাক একটা শ্যারো সেখানে অন্ধকারের ভিতরে আছে। তখন ওরা বলতেছে যে কে হইতে পারে, আমরা বললাম যে হয়তো কে ফাইজলামি করতেছে, তো যা ধরি। তো আমরা যখন বললাম ভাই কে কে ধরবো এরকম যখন করতেছে, তখন 2টা পায়ের সাউন্ড করলো, সে পা দিয়ে চলবে মাটির ভিতরে যে সাউন্ডটা করে সেই সাউন্ডটা করলো। আমরা বলতেছি যে এখন ধরবোই ওকে। এ বললো আমরা যে কালভার্টের থেকে আসছিলাম, ব্যাক করছিলাম, সেই কালভার্টের দিকে আবার আমরা দৌড় দিলাম ওকে ধরার জন্য, 3 জনই দৌড় দিছি। তা আমি সবার ফার্স্টে ছিলাম। তো ভাইয়া আশেপাশে সবকিছু ফাঁকা, ওখানে লুকানোর বা ওখান থেকে সরে যাওয়ার কোনো জায়গা নেই। তো আমরা যে হঠাৎ করে দেখলাম যে আম গাছটা পর্যন্ত আসছে, তার থেকে যে সাউন্ডটা করছে, সেই সাউন্ডটার পরেই সে একটু পিছনে ফিরছে। তো আমরা যখন ওটার পিছনে যখন দৌড়টা দিছি আর দেখি না তাকে, তখন আমরা হয়তো সে সামনে চলে গেছে, আরো দৌড় দিয়ে আমাদের আগে দৌড় দিছে। তা আমরা যখন আরো জোরে দৌড় দিছি একদম কালভার্ট পর্যন্ত চলে গেছি, সেই কালভার্টটা অবশ্য ভালো না। তো আমরা কালভার্ট পর্যন্ত চলে গেছি, কালভার্ট পর্যন্ত যখন গেছি আশেপাশে কেউ নেই, তখন আমাদের মনের ভিতরে একটা মানে ভয় জেগে গেল যে এটা কি, হয়তো আমার ফ্রেন্ড যেটাকে ছিল ওর নাম শাওন, ও বলতেছিল যে প্যারানর্মাল কিছু হইতে পারে। তো ভেবেই মানে আমাদের নানু বাড়িটা ও বাড়ির দিকে উল্টা ঘুরেই ও মাগো বলে একটা চিল্লানি দৌড় দিছে, দৌড়টা দিছে ওর সাথে সাথে আমরাও দৌড় দিছি, এক দৌড়ে নানু বাড়িতে যে পৌঁছাইলাম। তো আমি বাড়িতে সেই কাহিনীটা বলতে চাইতেছিলাম না, কারণ হয়তো অনেকে বলবে যে তুই কেন এত রাতে কি করছিলি। আমার ওই ফ্রেন্ডটা নিজে বইলা দিছে ও নানুকে যে আমাদের সাথে এটি ঘটছে। তো আমার নানু সবাই বলছে যে ভয় যেহেতু পাইছি গ্রাম অঞ্চলে, সেখানে ওই লোহা আগুনে পুড়ে যেভাবে পানি দেওয়া হয় সেই পানিটা খাওয়ানো হয়েছে আমাদেরকে। তো আমরা পানি খাওয়ার পরে পুরো কাহিনীটা তখন আমাদের থেকে শুনলো, শোনার পর উনি বলতেছে যে তোমরা যে ওই জায়গাটায় যে আসছিলা এই কারণে আজকে তোমার কপাল যে তোমরা আজকে বেঁচে আসছো। আর ওইখানে প্লেসটা সচরাচর এরকম ঘটে। তো আমার হাতে একটা তাবিজ ছিল, তখন একটা হুজুরে দিছিল যে আমার শৈল বন্দির জন্যই, কারণ আমার আম্মুর সাথে জিন আছে যার কারণে আমার দেওয়া হয়। ওই তাবিজটা নাকি আমার ডান হাতে ছিল। তো ডান হাতটা যখন আমি মোবাইলটা যখন উঁচা করছিলাম তখন আমার তাবিজটা নাকি দেখা গেছিল, যার কারণে সে আমার কাছে আসেনি, সে আমার থেকে দূরে সরে গেছে। সে যখন ওই যে আমি যখন আমার বলছি যে পায়ের সাউন্ডটা করছে, তখন আমার আম্মু বলতেছিল সে তোমাকে ওয়ার্নিং দিতেছিল যে সে পায়ের সাউন্ডটা দিয়ে তোমার কাছে যদি এরকম পাওয়ার যদি না থাকতো সে তোমাকে সে পাড়ায় মারত। কারণ ভাই এটা বলতেই পারি যে আমি যে আমার যে বাড়িটা দিছে সেটা আমার সামনে 2টা ফ্রেন্ডও দেখতে পারেনি, সে সাউন্ডটাও বুঝে নেই। আমি যখন চিল্লানি দিছে কে কে, তখন তারা ঘুরছে, কিন্তু তারা তো শ্যাডোটা দেখেছে, শ্যাডোটা দেখছে, দৌড়ে চলে গেছে। তখন যদি আমি যদি সাউন্ডটা না করতে পারতাম, সে যদি আমাকে যদি টান দিয়ে নিয়ে চলে যেত, তাহলে তো ওরা টেরও পেত না। এরকম এইটা ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা বলছিলেন যে ওখানে একটা কালভার্টের কথা, এবং কালভার্টটা ভালো না, আসলে ভালো না বলতে কি বোঝাতে চাইছেন? ওখানে একটা ওই গ্রামে তাল গাছ যে থাকে, ওইখানে গ্রামের অনেক লোক বলে ওইখানকার রাতে নাকি অনেক কিছু ওখানে থাকে, অনেক হাঁটে, রাতে বের হয়, যখন যে রাশি যেটা বলে রাশি যদি মিলে যায় তখন নাকি তাদের সাথে সেটা দেখা হয়ে যায়। দ্যাট মিন্স হচ্ছে এই কালভার্টটাকে ঘিরে বেশ কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটিস, কালভার্টটা আর ওই চেয়ারম্যান বাড়ির যে পুকুরটা, এই পুকুরটা মিলে ওইখানে আমার আব্বুর সাথে একটা হয়েছিল ওই সেম জায়গাতেই। একদিন রাতে আমার খালা প্রেগনেন্ট, ওনাকে নিয়ে গেছিল।
ডাক্তারের কাছ থেকে রাতে 2টার সময় সেখানে আসতেছে। তো সেই পুকুরটা পর্যন্ত যখন আসছে তখন হঠাৎ করে একটা বিড়াল, সাদা বিড়াল একদম মাঝখানে দাঁড়ায় আছে, রোডের মাঝখানে একদম শুয়ে আছে। তা আমার আবু কিছু গাড়িটা হর্ন দিতেছিল, তো হর্ন দিতে সে সরে না, সচরাচর বিড়াল তো সরে যায়। তখন একদম সামনে যে চাক্কাটা সেটা বাইকের মতো ছিল, সেই চাক্কাটা একদম বিড়ালের গায়ে পর্যন্ত যখন গেছে তাও সে এখান থেকে সরে না। যখন গায়ে যখন লাগাই দেওয়া হয়েছে তখন সে একটা মানে সোজা একটা টান দিয়ে আমার আব্বুর দিকে ঘুরে চলে গেছে। আর একদিন আরেক মহিলা, বুড়ি মহিলা, তার সন্ধ্যার সময় তারা ছোট ছোট খাওয়ার দিতে গেছিল, তখন হঠাৎ করে সে সোজা পথ দিয়ে হাঁটতেছে, তখন তিনি দেখতেছেন যে তিনি পুকুরের দিকে নিজে নিজে নেমে যাচ্ছেন, নিজের অজান্তে নেমে যাচ্ছেন। হঠাৎ করে একজন লোক আসছিল, উনি বলছে যে তুমি এখানে কেন নামতেছো? বলেছে আমি তো বুঝতেছি না আমি কেন নামতেছি। ওকে, দ্যাট মিনস এই জায়গাটাকে ঘিরে অনেক ঘটনা প্রচলিত আছে, দ্যাটস ওয়াই এটা বলা হচ্ছে যে কালভার্টটা ভালো না। জি ভাই। ওকে, অনেক ধন্যবাদ গল্প, আপনি আমাদের সাথে এসে এই আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভাই। অলরাইট ফ্রেন্ডস, ডর মানে ভয়, আর ভয় মানে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার গল্প বা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা। স্বয়ং যারা অভিজ্ঞতাটা মধ্যে দিয়ে গেছে তারাও আমাদের সাথে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে এমন কিছু পার্সন আমাদের সাথে থাকে যারা হয়তোবা ভাগ্যক্রমে সেই জায়গাটাতে ছিল না, বাট সেই জায়গাটাতে যে ছিল তার সাথে কানেক্টেড থাকে, এই কারণে তারা হয়তো ডরে এসে আমাদের সাথে শেয়ার করে। আজকে আমাদের সাথে যে আছে শান্ত ভাই, সেই শান্ত ভাই আমাদের সাথে 60তম এপিসোডেও ছিলেন। আর হয়তোবা আমাদের শ্রোতা বন্ধুদের অনেকেরই মনে হচ্ছে যে কি ব্যাপার, আজকাল মাঝে মাঝে ডরে আগের কেউ কেন আসে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে যে আসার মূল কারণটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য স্টোরিজ, মানে তাদের অভিজ্ঞতাগুলোর যে কোয়ালিটি সেটা বেস করে। মূলত আমাদের কাছে অনেক 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 লোক আসে যারা কিনা অনেক রকম অনেক স্টোরি বলতে চায়, কিন্তু সত্যি কথা বলতে 75% টাইমস ইট সিমস লাইক ইটস আ ফেক স্টোরি। মনে হয় যেন একটা বানানো গল্প, মিনিমাম একটা লজিক ছাড়া ভৌতিক গল্প হয় না, সেই মিনিমাম লজিকটাও থাকে না। সো এই কারণে অনেক গল্প আমাদেরকে অমিট করতে হয়, অনেক অতিথিকে আমাদের বলতে হয় যে দুঃখিত আপনার এই গল্পটা প্রকাশ করা যাচ্ছে না। এই কারণেই যাদের স্টোরিগুলা আসলেই অনেক বেশি রেসপন্সিভ ছিল, ইনফ্যাক্ট আপনাদেরই অনেক ভালো লেগেছে তাদের স্টোরি, তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি, যদি তাদের সাথে কিছু একটা নতুন করে ঘটে থাকে সেটা যেন ডরে এসে বলে। ঠিক সেভাবেই শান্ত ভাই আজকে আমাদের সাথে এসে জয়েন করেছে। শান্ত ভাই 60তম এপিসোডেও ছিলেন। কেমন আছেন শান্ত ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমরা মোটামুটি ভালো আছি। এত কুইক একটা গ্যাপের মধ্যে আপনার এখানে চলে আসার কারণ হচ্ছে এই কুইক টাইমটার মধ্যে আপনার সাথে কিছু ঘটেছে। জি হ্যাঁ, রাইট। সো চলুন আমরা প্রথমে সেটা দিয়েই শুরু করি, যেটা আমার পরিচয়টা কি আবার বলতে হবে নাকি? হ্যাঁ প্লিজ একবার। আচ্ছা, আমি মাহবুবুর রহমান শান্ত, গভর্নমেন্ট তোলারাম কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্সে, যাত্রাবাড়ি বাসিপুর থেকে। রাইট, যে স্পটে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, সো আমরা সরাসরি এবার ঘটনায় চলে যাই। জি ভাই, আমি যখন এসএসসি পাস করছি চিন্তা করলাম বন্ধুরা মিলা পিকনিকে যাব, সবাই ডিসাইড করলো সিলেট যাব। তো আমরা 17 জনই পাস করছি এসএসসি পরীক্ষার পর। সবার বাপ মা তো রাজি হয় না, 11 জন ছিলাম। চিন্তা করলাম যে রাত্রেবেলা যাব, সকালবেলা গেলে ঘোরারও সময় নেই, যে বাসেই সময় চলে যায়। তো হিসাবে চিন্তা করলাম যে রাত্রেই যাই। তখন 12টা বাজে আমাদের একটা মিনি বাস ঠিক করলাম। তো ভৈরব ব্রিজে আমরা নাস্তা খাওয়ার জন্য আমরা রেডি হলাম। তো নাস্তা টাস্তা খায়া আবার বাসটা রওনা দিল। তো তারপরে ওই যে সিলেটের একটু আগে বাসটা একটা মানুষ, বৃদ্ধ লোকটা ডাকতেছে। তো বাসটা যখন আটকাইছে তখন দেখে কেউ নাই। আমি একটু ক্লিয়ার না, মানে ব্যাপারটা কিরকম ঘটেছে? আপনারা বাসে যাচ্ছেন, তখন কয়টা বাজে? আমরা 12টা বাজে রওনা দিয়েছি, তখন হয়তো বা 1টা-2টা বাজে আর কি। তো এই সময় হঠাৎ করে একজন বৃদ্ধ লোক বাস থামানোর সিগন্যাল দিলেন। হ্যাঁ, কোন হাইওয়েতে ভাইয়া? এটা মেইন হাইওয়েতে। তো আমি একটা জিনিস আসলে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে এত রাতের বেলা সাধারণত ডাকাতির ভয়ে হলেও বাসের ড্রাইভাররা বাস থামায় না, উনি ওই বৃদ্ধ লোকের কথা কি বাস থামিয়েছিলেন? তার মানে ভয়। আমি একটু ক্লিয়ার না, মানে ব্যাপারটা কিরকম ঘটেছে? আপনারা বাসে যাচ্ছেন, রাত তখন কয়টা বাজে? তখন হয়তো বা 1টা-2টা বাজে আর কি। তো এই সময় হঠাৎ করে একজন বৃদ্ধ লোক বাস থামানোর সিগন্যাল দিলেন। তো আমি একটা জিনিস আসলে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে এত রাতের বেলা সাধারণত ডাকাতির ভয়ে হলেও বাসের ড্রাইভাররা বাস থামায় না, উনি ওই বৃদ্ধ লোকের কথা কি বাস থামিয়েছিলেন? জি থামাইছে, কারণ বাসের সামনেই তো দাঁড়াইছে, যদি না থামায় তো মানুষটা মারাও যেতে পারে। মানে উনি রাস্তার মাঝখানে দাঁড়ায় বলে দাঁড়াও। তো যখন বাসটা থামাইছে তখনই দেখে কেউ নেই। আচ্ছা। তো তারপরে আবার সামনে যাওয়ার পরেই বাসের যে চাকাগুলা 2টা চাকাই নষ্ট হয়ে গেছে। তো একটু সামনে যেই একটু 5-6 মিনিটের এরকমই। আচ্ছা, আমি মানে বুঝলাম না, ব্যাপারটা তো অতিরিক্ত ভৌতিক পর্যায়ের মনে হচ্ছে যে আপনারা দেখলেন, আপনারাও দেখেছেন তো একজন বৃদ্ধ লোক সবাই দেখছে, অথচ বাসটা থামানোর সাথে সাথে নেমে গিয়ে কেউ নেই। জি নামে নাই, কেউ নামে নাই, মানে নামে নেই, দাঁড়াইছে, হঠাৎ করে উঠা হয়ে গেছে। তারপরে ভাইয়া চাকাগুলো পাম্প হয়ে গেছে। তো তারপরে নামছে ড্রাইভার, সবাই নামছে, নামে দেখতেছে 2টা চাকাই নষ্ট হয়েছে। তো সামনে তাকার পরে দেখে একটা ছোটখাটো একটা দোকান, দোকানের মধ্যে একটা মানুষ, আর কেউ না, একটা মানুষ। তারপরে আইসা চাকাগুলো ঠিক করছে। তো আরেকটা দুর্ভাগ্যবশত আবার একটু সামনে যাওয়ার পরেই
চাকাগুলো আবার নষ্ট হয়ে গেছে। তো আবার? হ্যাঁ, তখন আর চিন্তা করলাম যে বাস ঠেলাও তো নেওয়া অনেক হয়ে যাবো। তো সামনে একটু তাকায় দিয়ে একটা বাড়ি, তো বাড়ির সামনে যাওয়ার পরে বাড়িগুলো নক করতেছি। তো ওইখানে আপনারা কে কে গিয়েছিলেন বাসে? আমরা সবাই ভাই। সবাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 12 জন ছিলাম, মানে 11 জন আমরা গেছি আর ইনক্লুডিং দ্য ড্রাইভার? হ্যাঁ হ্যাঁ, 12 জন। দেখি একটা ওই বৃদ্ধ লোকটা সাদা কাপড় পরা ছিল আর তখন ছিল লাল কাপড় পরা। ওই বৃদ্ধ লোকটাকে আবার দেখলেন? জি জি কোথায়? হ্যাঁ, ওই যে বাড়ির ভিতরে। ওই বাড়িটা মানে তারই আর কি? হয়তো বা। আচ্ছা। তো তারপরে ঢুকলাম, তারপরে বৃদ্ধ লোকটা বললো তোমরা এই রুমই থাকবা, তোমরা ঘরের থেকে বাইরে হবে না, যত কিছুই হোক ঘরের থেকে বাইরে হবে না, তোমরা এই রুমই থাকো, সকাল পর্যন্ত থাকো। আমার এক বন্ধুর প্রসাব ধরছে, তো চিন্তা করলো এখন এই রুমে যদি প্রসাব করে সব পুরো রুমটাই ভিজে যাবে। তখন ওই জানলা ছিল একটা, চিন্তা করলো জানলা দিয়ে কোন রকমে প্রসাব করবো। তো জানলাটা খোলার সাথে সাথে পুরো জানলাটা খুলে গেছে। তো তারপরে দেখলো বৃদ্ধ লোকটা একটা পিচ্ছিকে মানে কামড়ায় কামড়ায় খাচ্ছে। মানে একটা পিচ্ছি মানুষের বাচ্চা? হ্যাঁ, ছোটই 3-4 বছর এরকমই খাচ্ছে। তো তারপরেই কেউ এখন সাহস করে জানালাটা লাগাই, তো কষ্ট পেতেছে, কেউ লাগাইতেছে না। তো আল্লাহ আল্লাহ ডাকতেছি। তো তারপরেই ভাই পুরো বাড়িটা কাঁপতেছে। তো যখন বাড়িটা কাঁপতেছে তখন সবাই ডরে আল্লাহ আল্লাহ করতেছে। যতক্ষণ আল্লাহ আল্লাহ করছে ততক্ষণই বাড়িটা স্তব্ধ, ঠিক আছে কিছু নেই। যখন কেউ আবার বলা শেষ করেছে তখনই আবার বাড়িটা কাঁপতেছে, মানে বাড়িটার পুরো মনে হয় ভাঙা ফেলাইতেছে, এরকম একটা আওয়াজ। তারপরে সবাই, আপনারা 10-12টা ছেলে ওখানে, সবাই আতঙ্কিত? জি জি। তারপরে আল্লাহ আল্লাহ করে আজান দিছে। তো তারপরে আমরা বাইরে হইছি। তারপরে আর ওই পিকনিক আর যাইনি। তারপরে সবাই জিজ্ঞেস করলাম তোমরা বাস থামাইছো কেন? আমরা বললাম পিকনিকে যাবো, তো এই জন্য আমাদের ওই বৃদ্ধ লোকটা। What about that man? উনি সকালে কি ওনাকে আর খুঁজে পাননি আপনারা? না না ভাই, কোন সকালে খুঁজে পান, কিন্তু ওই আমরা যে বাড়িটা ছিলাম সেটা এক্স্যাক্টলি ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ওই বাড়িটাও কিন্তু আমাদের ডরের জন্য একটা স্পট হতে পারে। ওই বাড়িটা কি আমরা খুঁজে পাবো ওই জি জি রাস্তায় জি গেলে? ভাই, জি। তাহলে অবশ্যই আপনি আমাদেরকে লোকেশন দিয়ে যাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আর হচ্ছে ওই বাসটা ঠিকই ছিল, দুইটা যে চাকায় নষ্ট হয়েছে ওই নষ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে পরে সকালে যখন আপনারা আবার বাসটা অবজার্ভ করলেন তখন দেখলেন যে চাকা ঠিকই আছে? হ্যাঁ হ্যাঁ, তার মানে কোনো কারণ ছাড়াই থেমে গিয়েছিল? হয়তো বাবা, এটা আমি এখনো খুঁজে পাইনি, কেউই পায়নি। আসলেই ভয়ঙ্কর একটা স্টোরি ছিল। ফার্স্ট অফ অল আমি এতটুকু বলতে চাই যে আমি হয়তোবা গল্পের মাঝখানে মাঝখানে অনেক সময় ইন্টারাপ্ট করি আমার শ্রোতা বন্ধুদেরকে। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো অবজেকশনও দেন যে কেন গল্পের মাঝখানে এত বেশি ইন্টারাপ্ট করি। একটু একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে এই যে আমাদেরকে আজকে শান্ত ভাই যে গল্পটা বলছিলেন যে বাস হঠাৎ করে একজন বৃদ্ধ লোক হাত দেখিয়ে থামিয়ে দেয়, তো এই প্রশ্নটা হয়তো আপনাদের মাথায় আসবে না যে একটা বৃদ্ধ লোক এত রাতের বেলা 1-2টার সময় বললেই কোনো ড্রাইভারের থামিয়ে দেওয়ার কথা না। যারা হাইওয়েতে চালানোর এক্সপেরিয়েন্স আছে তারা জানে এই ধরনের জায়গায় ডাকাতিগুলো হয়। পিছনে গাড়ি না থাকলে কনভয় তৈরি না করে অনেক সময় যাই না রাতের বেলায়। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা করা যে বাস থামিয়েছে কারণ লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, এটা জানা কিন্তু আমাদের জন্য জরুরি ছিল। এই জরুরি ব্যাপারগুলো জেনে লজিকটাকে পার করে তারপরে ভয়ের অবস্থান শুরু হয়। লজিকলেস ভাবে ভয় পায় ছোট বাচ্চারা। তাই ইন্টারাপশন নিয়ে আশা করি নেক্সট টাইম খুব একটা বিরক্ত হবেন না। যাই হোক, এবারে আর কোনো এক্সপেরিয়েন্স? জি জি ভাই, এটা আমাদের বন্ধুর ভিতরে তো পূজা ভাই, যে কয়দিন আগে যে পূজা হলো, তো বিকালবেলা আমরা পূজা দেখতে গেলাম। তখন মিনিমাম কয়টা বাজে, 4:30-5টা। এক একজনের জিগে কয় অনুষ্ঠান 7টা বাজে, 7:30 বাজে এরকম। তো অনুষ্ঠান দেখতেছি, দেখতে দেখতে অনেক মজা পেয়ে গেলাম, নাচতেছে গান গাইতেছে। তো তখন আস্তে আস্তে আমার আম্মু আবার ফোন দিতেছে। আমরা ছিলাম 3 জন। তো আমাদের বাসা ভাই, আপনি তো গেছেন বাসের কুলে, তো একটু সামনে এটার বলে বটতলা, বটতলায় পূজাটা হয়। চিন্তা বললাম রিক্সা তো খুঁজে পাইতেছি না, তো একটু সামনে যাওয়ার পরে একটা দেখি একটা লোক রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা বললাম বাসের পুলে যাবা? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে, ভাড়া কত? কিছু বললাম না। আচ্ছা উঠলাম। তো আমার যে বন্ধুটা রাসেল, তো সে উঠছে উপরে আর আমরা 2 বন্ধু নিচে ছিলাম। আচ্ছা ভাই, তখন টাইমটা কয়টা ছিল? এই তো 12:40 তো, বা একটা দিকে, একটা না একটাই হবে। তো তারপরে সামনে যেতেছি, রিক্সা হলো চলতেছে, আর এটা বলা রাখা ভালো অটো রিক্সা। তো হঠাৎ করেই রিক্সা চালাইতেছে, ঠিক আছে, হঠাৎ করে রিক্সাটা বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো আমি বললাম ভাই কি রিক্সা কি হয়েছে? তো বলে আপনারা কি কিছু আওয়াজ শুনতে পাইতেছেন? তো আমরা বললাম না তো কি হয়েছে? আপনারা যদি কেউ ডাকে, আমার মনে হইতেছে ডাকতেছে, সামনে কেউ আছে। তো আমার বন্ধু যে রাসেল পিছে বসে ছিল, তো হঠাৎ করে সে ওই পিছের রিক্সার ফাঁকগুলা যে ওদিক থেকে পড়ে গেছে। তো পড়ার পরে আমরা পিছে তাকায় দেখি ওই যে রিক্সাওয়ালাটা আমাদের বসলো উঠেন, তো ওই রিক্সাওয়ালাটাই দাঁড়ায় রয়েছে। সেই রিক্সাওয়ালা আপনাদের সামনে? সেই তো ছিল? হ্যাঁ সেই ছিল, সামনে ছিল, কিন্তু ওই জায়গা দেখলাম যখন পিছেও দেখলাম ওই রিক্সাওয়ালাটাকে। তো আমাদের ওই সামনে একটু ভাই বলছিলাম যে তেঁতুল গাছ আছে, তো তেঁতুল গাছে তাকায় দেখি একটা মহিলা কাঁদতেছে, হয়তো বা বোঝা যাচ্ছে না, দূরে তো হয়তো বা একটু আলো ছিল। আমরা তাকায় তো পুরো অদ্ভুত কি, ওই জায়গাও রিক্সাওয়ালা, আর এই জায়গায় কাঁদতেছে, আবার এই জায়গায় সামনেও রিক্সাওয়ালাটা কি। তারপরে আল্লাহ আল্লাহ বলতেছি, তখন আমরা নামলাম, নাইমা রাসেলের নিয়ে দৌড় দিতে চেষ্টা করলাম, আমাদের পার সামনে যেতেছিল না।
তো আল্লাহ আল্লাহ করতে 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 কোন রকম আমরা মেন রাস্তায় যাই। তো তারপরে আমরা এমন দৌড় দিই। মেন রাস্তায় গেলেন কোনখান থেকে? ওই যে তেঁতুল গাছে আপনি হ্যাঁ, যাকে তেঁতুল গাছ দেখেছেন, থেকে- কে তাকে কি ক্রস করতে হয়েছে আপনাদের? জি 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 আমরা দৌড়ি দিছি পিছের থেকে ভাই অনেক ডাকতেছে, রাসেল, শান্ত, ইসমাইল এগুলো ডাকতেছে। তারপরে আমরা যখন যাই তো সামনে একটা পুলিশ যে ফাঁড়ি বলে না, যে গার্ড দেয়, তো তাদের দেখতে পেয়েছি। তারপরে তারা আমাদের নিয়ে গেছে। ওকে, আচ্ছা ওই মহিলাটাকে যে আপনারা দেখেছেন, ওই মহিলাটা তেঁতুল গাছের জি উপরে জি জি ছিল, জি জি ভাই। তো ওকে দেখেও আপনারা সাহস করলেন কিভাবে ওই তেঁতুল গাছের পাশ দিয়ে দৌড়ে চলে যাওয়ার? তেঁতুল গাছটা তো ছিল ওই কোনায়, আমরা আচ্ছা। ছিলাম তো রাস্তায়। হ্যাঁ, তো ওই দিক থেকে আমরা দৌড় দিছি। ও, তো আমরা পাও চলতেছিলাম, তারপরে যা ওই যে পুলিশ ভাইকে পাইলাম, তারপরে আমাদের রাস্তায় নিয়ে গেছে। আসলে শান্ত ভাই, একটা জিনিস এখন বুঝতে পারছি না যে যে জিনিসটা বা যে আপনাদেরকে পেছন থেকে ডাকছিল, জি জি ভাই। সে কি আসলে আপনাদেরকে ওই তেঁতুল গাছের নারীর কাছ থেকে বাঁচাতে চাচ্ছিল, নাকি সেই তেঁতুল গাছের নারী কোনো একভাবে এটা কোনো তো কিছু আমি করছিল? এখনো, আমরা বন্ধুরা অনেক আলোচনা করছি, তো মানে কেউ এক্স্যাক্টলি কিছু বলতে পারে না। কেন হলো না হলো? জি জি এগুলা। আর এটা- কেনই ভাই রিক্সাওয়ালা বললো পিছে ডাকতেছে, আর রিক্সাওয়ালাই বা কেন আগে জানলো, আর রিক্সাওয়ালাটাই কে? সামনে রিক্সাওয়ালা ছিল, আচ্ছা, না আপনারা পিছে যখন ছিল? চলে গেলেন তখন রিক্সাটা কোথায় ছিল? রিক্সাওয়ালা কোথায় ছিল? রিক্সাওয়ালা জায়গায় ছিল। আমরা ভাই কোন রকমে দৌড়ায় গেছি, তো পিছে আর তাকাই নেই, আমাদের ডাকতেছে, তো আমরা পিছে তাকাই বলছি। রাইট, আসলেও একটু বেশি রহস্যজনক জি, এই জি। গল্পটাও। স্পেশালি রিক্সাওয়ালার যে ব্যাপারটা খুব জানতে ইচ্ছে করছে যে অ্যাকচুয়ালি আসল রিক্সাওয়ালা কোনটা ছিল, জি, জি, এটা আমিও যেটা পেছন বুঝা- থেকে ডাকছিল সেটা, নাকি যে চালাচ্ছিল সেটা? চালাচ্ছিল। কারণ যে চালাচ্ছিল সে তো আপনাদের কোনো ক্ষতি করেনি, ক্ষতি করেনি। যে পেছন থেকে ডাকছিল সে আপনার ফ্রেন্ডকে হয়তো বা টান দিয়ে ফেলে দিয়েছে। ফার্স্টে রিক্সাওয়ালা কিন্তু বলছিল পিছে তাকায় না। আচ্ছা, আসলে কি, আপনার ফ্রেন্ড কি পিছনে তাকিয়েছিল? না, আমার ফ্রেন্ড কেউ পিছে তাকায় না, ওরে তো পিছের থেকে ধাক্কা মার ফালা দিয়েছে, তখন আমরা পিছে তাকাইছি, কি রে রাসেল পড়ে গেছে, আচ্ছা। তখন ভাই পিছে তাকাইছি। এটা আমি এখনো জানতে পারতেছি কেন ওরে ফালাইলো আর কেন বা আমরা পিছে তাকাইলাম, এটা হয়তো ওই না কেন, আসলে অনেক ঘটনাই তো ঘটে আমাদের বোধগম্যতার বাইরে। আমরা এত কিছু বুঝি না যত কিছু প্রকৃতি ঘটাতে পারে, এবং বুঝি না বলেই হয়তো অনেক কিছু খুব বেশি ভৌতিক লাগে আর অনেক কিছু খুব বেশি অলৌকিক লাগে। যাই হোক, শান্ত ভাই, আপনার দুটো এক্সপেরিয়েন্স আমরা শুনলাম, এরপরে আর কোনো এক্সপেরিয়েন্স? জি ভাই, ওই যে বোবাই ধরে এটা আর কি। ওই যে আমার আম্মু ঘটনাক্রমে দেশের বাড়ি গ্রামের বাড়ি গেছে কুমিল্লা। আহা। তো আমি বাসায় মেকাই ছিলাম। তো তারপরে আমাদের বাসায় তো আমরা গেছি নি ভাই, চারতলা। তো যাই হোক, তো আমরা আমি বাসায় যখন ঘুমাইছি এই যে FM রেডিও শুনে ঘুমাইছি। তো হঠাৎ করে আমার মনে হইতেছে যে আমার কেউ যাইতে ধরছে। আচ্ছা। তো আমি ছাড়তে যেতেছি, কিন্তু আমি চোখ ব্যাগ খুলছি, আমি লড়তে পারতেছি না। একটু সামনে তাকায় দেখি একটা মানুষের মতোই একটা ছায়া হঠাৎ করে চলে গেল। তো আমাদের জানলাটা খোলা ছিল, তো গরম ছিল, তো জানলাতে দেখি একটা মানুষ দাঁড়ায় রয়েছে। আমি এবার কিছু বলতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আচ্ছা। তো আমি চিন্তা করলাম যা হইব, আল্লাহ আল্লাহ করতে করতে তো তাকাইলাম, দেখি কেউ নাই মানে আচ্ছা ঠিক আছে, নাই কেউ। তো আল্লাহ আল্লাহ করতে করতে তখন ভাই সারা রাত আমি কোরআন শরীফ পড়ছি। তো পড়ার পরে এরপরে আম্মু আসছে। হ্যাঁ, আম্মু গেছিল একদিন, কি জানি কারণ ছিল। তো এরপরের দিন আম্মুরে আমি বললাম, আম্মু এগুলা ধরছে, এই আমি তাকাইছি, তারা একা রাইখা যাওয়াটাই ভুল হয়েছে। তো এই জিনিসটাকে যেটাকে আপনি দেখেছেন, জি, জি, যে ভাই। কালো ছায়াটাকে, সেটা কি আর কখনো দেখেছেন? আমি ভাই একা কখনো ছিলাম না, ওই তখনই ছিলাম আর কি। আর এমনি ঘটনা আপনি তো ভাই গেছিলেন, ওই যে জিন, 40টা জিন এরকম আরো মানুষের শুনছে আর কি, দেখছে। বুঝতে পেরেছি। অলরাইট, এতক্ষণ আমরা শান্ত ভাইয়ের কাছ থেকে কিছু এক্সপেরিয়েন্স শুনলাম, এবং শান্ত ভাইয়ের এক বন্ধু তিনিও আজকে আমাদের সাথে আমাদের এই জার্নিতে জয়েন করেছেন। বাট অফকোর্স ভালো হতো যদি সেই ইসমাইল আর রাসেলকে আমরা পেতাম, বাট ইসমাইল আর রাসেল নয়, আমাদের সাথে আছে শান্ত ভাইয়ের ফ্রেন্ড রবিন। রবিন ভাই, আপনার পরিচয়টা যদি একটু জানাতেন আমাদের। জি, আমার নাম রবিন, আমি আসছি ডেমরা ডবাই থেকে। আচ্ছা, আপনি কি করছেন এখন? এখন আমি পড়াশোনা করতেছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ার করি। ওকে, আপনার মনে হয় অল্প কিছু অভিজ্ঞতা আছে হ্যাঁ, আমার এই ব্যাপারে? অল্প কিছু অভিজ্ঞতা আছে। আমার কিছু একটা নিজের সাথে হয়েছে, আর একটা একজন থেকে শোনা। আচ্ছা, আপনার নিজের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কি আপনার বাসায়? হ্যাঁ, এটা আমাদের বাসায় হয়েছে। ওকে, আপনার বাসাটা কোথায় ভাইয়া? আমাদের বাসাটা ডবাই নতুন পাড়া। আচ্ছা, আর আপনার সাথে ঘটনাটা কয়টার দিকে ঘটে? রাতে না রাতে, দিনে? হ্যাঁ, রাতে 2টার দিকে হয়েছে। রাতে 2টার দিকে। ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা বরং ঘটনাটা শুনি যে কি ঘটেছিল। ওই দিন ছিল শনিবার। আমি তখন ফেসবুক ইউজ করতাম অনেক, যেমন রাত 2টা বাজে আমি ফেসবুকটা শেষ করে আমি ঘুমাইবো। আমি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়ে ঘুমাই, আর পাশে পশ্চিমে আমার দক্ষিণ দিকে যেখানে পা দেয় আমার, মানে ঘুমালে যেই বরাবরটা দেখতে পারি সেখানে আমার একটা জানালা আছে, আর তার পাশে পশ্চিম দিকে আরেকটা জানালা আছে। আমি যেদিন ঘুমানোর পরে এরকম আপনার জানালার দিকে এরকম একটা নজর গেছে। তারপর আমি দেখতেছি এই নজরের ভিতরে এরকম
একটা শ্যাডো টাইপের অনেক মানে খেলা করতেছে, দুষ্টামি করতেছে। দেয়ালে যে মানে ছায়া পড়ছে, না না ছায়া না, এই জানালাটার অপোজিটে, মানে বারবার মনে হইতেছে আমার সামনে আসতেছে, মানে খাটের সাথে আসতেছে, আবার মনে হয় ওই জায়গায় আছে, মানে একবার বড় হয় একবার ছোট হয়। আচ্ছা, তারপর আমি ওই জায়গায় তাকায় রয়েছি অনেকক্ষণ ধরে, মানে দেখতেছি আমার ভয় করতেছে। তবু আমার মনে হইতেছে হয়তো বা এটা মনের ভুল হইতে পারে। আমি নিজেকে ধরে আমি চিমটি দিতেছি, ইয়ে করতেছি, তবু মনে করেন ততটা ক্লিয়ার না, আমি বুঝতেছি কিরকম বারবার আমার মনে হইতেছে আমি যে ওইখানে যা দেখি কি চোর নাকি কি, বা এরকম আমার সাথে কেউ মজা করতেছে নাকি। যেমন চিপাটা কি একটু আলো ছিল, মনে করেন পাশে বাড়ি ঘর ছিল, ওইখানে আলো ছিল, মানে একটা জিনিস বোঝা যায় কি একটা হাঁটাচলা করলে বা একটা বোঝা যায়, কিন্তু ওই জায়গায় চেহারাটা বোঝা যাওয়ার কথা, কিন্তু ওই জায়গায় চেহারাটা আমি পুরো ফুল পাইতেছি না। আচ্ছা, দেখার পরে আমার ভয় লাগতেছে। আমি গরমকাল ছিল, পরে আমি কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছি, শুয়ার পরে আমার তবুও এরকম ঘামাইতেছি, ইয়ে করতেছি, মানে কেমন একটা অন্যরকম লাগতেছে। পরে আমি যে দেখি পাশে আবার ভাইয়া রুম আছে, ভাইয়ার ভাবি ঘুমা, ওনাদের রুমে আমি যে দৌড় দিয়ে গেছি, দৌড় দিয়ে গেট নক করে বলতেছি, ভাবি আপনি এরকম চিপা দিয়ে দৌড় দিতে শুনছেন বা কোনো আওয়াজ শুনছেন? বলে না, আমি এরকম কিছু শুনি নাই। কি হয়েছে? আমি কই না, আমি মনে করি কোনো চোর আছে, মানে তারা যদি কিছু মনে করে। পরে আমি ঘর আবার আইসা বসছি, আইসা পরে আবার শুয়েছি, শুয়ে আবার কই দেখে আবার কিছু নাকি, পরে আবার তাকাইছে, আবার দেখি ওইটা জিনিসটা এরকম হইতেছে। হ্যাঁ, আবার সেম সেই কাহিনীটি এরকম হইতেছে। আমি বলে এখন কি দিব? পরে আমি জিজ্ঞাসা করছি, তারপর আবার ফেসবুক চালাইতেছে। আচ্ছা, হ্যাঁ, আমার ঘটনাটা কোনো একভাবে আপনি নিজের মনটাকে অন্যদিকে সরাইছি, কারণ ওটা দেখলে আমার যতটুকু দেখবো ততটুকু আমার ভয় লাগতেছে। আচ্ছা, তো এই জিনিসটা তো আপনার সাথে রিপিট হয়নি আর কখনো? না, এই পর্যন্ত আর রিপিট হয়নি, ঘটনাটা ওইখানেই শেষ। তারপরে থেকে মানে আমি এরকম রাত জায়গায় ফেসবুক চালানো ইউজ করে বন্ধ করে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছি। তো এটা গেল হচ্ছে আপনার সেই ঘটনা যেটা আপনার সাথে ঘটেছে। হয়তোবা এটা অনেকের কাছে মনে হতে পারে যে না, এটা তো তেমন ভয়ের কিছু নেই, অনেক রকম যৌক্তিকতাই থাকতে পারে এটার পেছনে, হয়তো কোনো রকমের কোনো একটা ছায়া ওইখানে পড়েছে। আমি নিজের কাছে হয় না, প্রকাশটা হইতেছে না, তবু আমি চিন্তা করলাম হয়তো আমার মনের ভুল হইতে পারে। তার জন্য আমি নিজেকে কন্ট্রোল করা অনেক চেষ্টা করেছি, বললে এটা ভুল হইতে পারে, একটা স্বপ্ন হইতে পারে, আমি নিজেকে চিমটি দিয়েছি, ইয়া করছি, সেটা তো ভুল হইতে পারে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি তো কমপ্লিট সেন্সে ছিলেন, তখন তো এরকম হওয়ার কথা না। এটা না, তার মানে ভয়। আমি চিন্তা করলাম হয়তো আমার মনের ভুল হইতে পারে, তার জন্য আমি স্বপ্ন হইতে পারে, আমি নিজেকে চিমটি দিয়েছি, ইয়া করছি, সেটা তো ভুল হইতে পারে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি তো কমপ্লিট সেন্সে ছিলেন, তখন তো এরকম হওয়ার কথা না। এটা না, এবং এমনও তো না যে আপনি আগে থেকেই খুব ভয় পেয়েছিলেন কোনো কারণে। না না, এমন হয়তো আমি কোন একটা এফএম শুনছি বা কোন একটা ভূতের কাহিনী শুনছি বা মুভি দেখছি, তাহলে একটা কথা ছিল যে একটা মাথার ভিতরে একটা কাজ করতে পারে, এরকম তো কোনো কাজ করার ছিল না। খুবই সত্য কথা, একদম ভালো কথা বলেছেন। আসলেই তাই, অনেক সময় কোনো একটা ঘটনার কারণে হয়তো মাথায় ভয় ঢুকে থাকে, সেটা আমরা বাইরে দেখতে পাই, কিন্তু আপনার ক্ষেত্রে একদম স্বাভাবিক লাইফ লিড করতে করতে আপনি এটা দেখেছেন। স্বাভাবিক থেকে হয়েছে। অলরাইট, এই তো গেল আপনার ঘটনা, আপনার কাছ থেকে জানলাম। এছাড়া আপনি বলছিলেন যে আপনার কাছে কোনো একজনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার ইনফরমেশন আছে। ওটা আমাদের বাড়ির সাথে একটা দোকান ছিল, উনি এক বড় ভাই আমাদের, আচ্ছা, মানে উনার নাম আলিম, উনি আমাদের বাসার সাথে এখানে থাকে। উনি বিয়ে করছে, বিয়ে করার পর ওনার ওয়াইফ আছে, উনি যে বাসাটা থাকে ওটা হলো বড় বাঙ্গায়। আচ্ছা, মানে একটা বড় বাঙ্গার নাম করে আছে ঢাকার ভিতরে। বাসাটা ছিল 4 বছর আগে, মানে কেউ থাকতো না, 4 বছর ধরে বাসায় কেউ থাকে না। বাসাটা অনেক ভয়ঙ্কর টাইপের, গাছ গুছ আছে অনেক, আর পাশে এরকম ময়লার আবর্জনা এরকম ফালা রাখে। তো সেইখানে আপনার মানে দিনের বেলা গেলে একটা অন্ধকার টাইপের থাকে। উনি এরকম প্রতিদিনই উনার ওয়াইফ থাকে বাসায়, বাসা থাকলে এরকম ঘুমানোর সময় দেখে এরকম উনার ওয়াইফ মানে ঘুমে 2টা জায়গা কি কারণে উঠে ডিস্টার্ব করে, কেউ খাট নাড়া দিতেছে, খাটের ভিতরে বসতেছে, উনি ওইটা দেখতেছে, মানে খাটটা এরকম ডাইবার হয়েছে, খাটটা নাড়া দিতেছে, এরকম ভয় পায়। প্রতির চোখে দেখতে পাচ্ছে? হ্যাঁ, মানে দেখতে পারতেছে এরকম খাটটা ডাইবার হয়েছে বা খাটটা ঝাঁকা দিতেছে, কিন্তু কে করতেছে এটা আসলে মানে দেখতে পারতেছে না। মাই গড। তারপর পরে এরকম প্রত্যেকবারে দেখতেছে, দেখার পরে উনি আবার উনার এক ফ্রেন্ডকে শেয়ার করছে, উনার আমার টুটু, ওনাকে শেয়ার করছে, কয় না এরকম কিছু হইতে পারে না, এটা তোর ভুল, কয় তুই যদি ভুল মনে করস তাহলে তুই আমার সাথে একদিন আমার বাসায় থাকতে চল। পরে উনার বন্ধু বললো আচ্ছা তাহলে দেখি। উনার একদিন সকালবেলা নিয়ে গেছে, সকালবেলা দেখার পরে ভিতরে ঢুকে কয় তুই বাসায় থাকস কেমনে? থাকি কেমনে মানে এইভাবে থাকি, কয় যে প্রথম দিনের বেলায় তো ভয় লাগে, তুই রাতের বেলা তো অত কিছু হয়। আবার যখন রাতে আসছে, আসার পরে তিনি আবার ফেসবুকিং করতেছে বাইরে, মানে তার বন্ধু আবার ভিতরে রান্না করতেছে। মানে দুপুরে এসে যে ওনার কাছে একটু ভয়ঙ্কর একটা সিচুয়েশন লেগেছিল যে বাসাটাই জানি কেমন দিনের বেলায়, ওই এক্সপেরিয়েন্সটাকে আরো গাঢ় করার জন্য সে হয়তো রাতেও চলে এসেছে, যাতে কিছু দেখা জানি কি বা এরকম কিছু। তিনি যখন রাতেবেলা আসলো, তিনি আবার ফেসবুক ইউজ করতো, মানে তিনি আবার বারান্দায় ফেসবুক ইউজ করতেছে, আর তার ফ্রেন্ডটা আসছে, তার জন্য তিনি আবার ভিতরে রান্না করতেছে। তার ফ্রেন্ডটা ফেসবুক ইউজ করতে করতে দেখতেছে কি মানে তার পাশে যে রান্না করার কথা ভিতরে, উনি আবার তার পাশে
তবু এত কিছু মনে করলো না, হয়তো মানে যার বাড়ি সেই এসে ফ্রেন্ডের পাশে বসলেন আর কি, মানে হাঁটাহাঁটি করতেছে। আচ্ছা। মানে তিনি মনে করলেন না হয়তো রান্নার থেকে আসতেও পারে, এটা স্বাভাবিক কোনো কিছু না। মানে তিনি এরকম অনেকক্ষণ ধরে ফেসবুক ইউজ করতেছে, তিনি কথা বলতেছে, মানে কোনো জবাব দিতেছে না, তবু ফেসবুক ইউজ করতেছে, তবু এত কিছু তেমন একটা পাত্তা দিল না। তারপর যেই দেখলো একেবারে কথা বলতেছে না, মানে কিছুই বলতেছে না, তার মনে একটা সন্দেহ জাগার কথাই স্বাভাবিক, এটা সবার হয়। তিনি পিছে যখন তাকালেন, মানে তার দিকে যখন নজরটা গেল, তখন দেখতেছে কি আপনি যে চোখের সাদা আবরণটা থাকে ওইটা মানে পুরো একবারে লাল বর্ণের হয়ে রয়েছে। তিনি মানে দেখে এটা অনেক ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে খুবই ন্যাচারাল। হ্যাঁ, ওটা তিনি ভিতরে এসে পড়ছে, দৌড়ের ভিতরে এসে পড়ছে। আইসা বলতেছে, মানে ভিতরে আসার পরে আপনি দেখতেছে উনি আবার কাটাকাটি রান্নার ব্যস্ত আছে। সেই তো বাইরে ছিল। হ্যাঁ, যে বাইরে থাকার কথা সে আবার ভিতরে বলতেছে, তুই আমার সাথে মজা নিলি কেন? উনি বলতেছে, মজা নিলাম কেন মানে কিভাবে নিলাম তোর সাথে মজা? বলে যে তুই বাইরে ছিলি। বলতেছে, আমি বাইরে থাকলে যে এত কিছু কাটলাম, এগুলো করলাম, এগুলো করার সময় পেলাম কোথায়? আমি তোর সাথে যদি আমি বাইরে থাকতাম, না তুই আমার সাথে ছিলি, না আমি তোর সাথে ছিলাম না। মানে এরকম অনেক ভয় পাইতেছে, মানে ভয় কাতর হইতেছে। বলে আমি তোর বাসায় থাকবোই না। বলে তুই আমার বাসায় থাকা যে সকালবেলা চলে যাস, না আমি তোর বাসায় একেবারেই থাকবো না। মানে সেই রাত্রেবেলায় চলে গেছে আপনার, মানে সেই বন্ধুটি আর থাকেনি রাত্রেবেলা, মানে এত পরিমাণ ভয় পেয়েছে তার বাসা থেকে চলে গেছে। তারপর তার ওয়াইফের সাথে যে ঘটনাগুলো হয়েছিল, তার ওয়াইফ যেরকম ছিল, মনে করেন ওয়াইফ ঘুমাতো রাত্রেবেলা, এত ভয় পাইতো যে তাদের বাসায় দিনের বেলাও সমস্যা করতো, রাত্রেবেলাও সমস্যা করতো। তার ওয়াইফ সবসময় এরকম কানে হেডফোন দিয়ে ঘুমা থাকতো, মানে এরকম বিকট সাউন্ড দিত। যে বারান্দা ছিল, বারান্দা এত ছোট গ্রিল ছিল যে কোনো কিছু আসার মানে তেমন উপায় নেই। এরকম প্রত্যেকদিনই দেখতে হবে এরকম বিড়াল মারপিট করতেছে খাটের নিচে, বা এরকম বারান্দায় করতেছে, ভিতরে করতেছে, মানে এরকম ভয় পেত। আর যে ওই যে ভাইটা আলিম ভাই, উনি মনে করেন সবসময় থাকতো, উনি এরকম নজর বাইরের দিকে থাকতো, এরকম দেয়ালের ভিতরে দেখতো কিছু আবরণ মানে নড়াচড়া করতেছে, মানে একটা তার পরিবেশটা আলাদা হয়ে যেত। মানে তিনি যে একটা ঘরে আছে, মানে ঘরটাই নেই। আর তার ওয়াইফ মানে সবসময় এরকম খাতা গায়ে দিয়ে এরকম থাকতো, মানে এত পরিমাণ ভয় দেখা যেত। কিন্তু তাদের মানে আমি তার কাছে যতটুকু শুনছি, মানে তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই, শুধু ভয় দেখানো, শুধু ভয় দেখাতো। কিন্তু তিনি আমার বলে হয়তো বা ওই জায়গায় কেউ কে মারা হয়েছে, তার আত্মাটা হয়তো বা ওই বাসা ভিত্তে, তিনি ওই বাসাটা ছাড়ার জন্য চেষ্টা করছে। মানে বলছে, বলার পর বলে, আপনি তো মাত্র আসলেন, 1 মাসও হয় নাই, আপনার সামনে 3 মাসের ভাড়া দিয়ে যেতে হবে। তিনি বললে এই ভাড়াটা আমি কিভাবে দেবো? পরে তিনি তারপর থাকতেছে, কি করবো তারপর। আসলে আমরা তো আর জানি না কখন কে কোন বাসা ভাড়া নেয়, আর কোন বাসা মানুষ না হলে অন্য কিছু থাকলে তো আসলে বাসা খালি থাকে না। সো বাসা আসলেই খালি কিনা এটা বুঝে বোধহয় আমাদের ভাড়া নেওয়া উচিত। যাই হোক, আপনি থ্যাংক ইউ ওনাকে যে আপনি শান্ত ভাইয়ের সাথে এসেছেন আমাদের সাথে এই জার্নিতে, এবং আমাদের সাথে ছোট করে হলেও আপনার ঘটনাটা শেয়ার করেছেন। থ্যাংক ইউ রবিন ভাই। রবিন ভাইয়ের গল্প আমরা শুনলাম। ওনার প্রথম যে ঘটনাটা ঘটেছিল ওনার বাসার ভেতরে, সেই ঘটনাটা অনেক বেশি রহস্যজনক। ছায়ার আনাগোনা, ছায়া নিয়ে অনেক রকম অনেক কিছু শুনেছি। অনেক ছোটবেলায় শুনেছিলাম আমার পাশের বাসায় যিনি থাকতেন এক মহিলা, তিনি নাকি নিজের ছায়াই নিজে দেখতে পেত, যে তারই একটা ছায়া তারই আরেকটা ছায়াকে অনবরত কোনো একটা কিছু দিয়ে আঘাত করে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, পরবর্তীতে প্রায়ই ওনার শরীরে আমরা দাগ দেখতে পেতাম। আমি নিজেও দেখেছি ওনার হাতের আশেপাশে দাগ। কিন্তু ছায়ার সাথে মানুষের এই সম্পর্কটা কিভাবে কোথা থেকে তৈরি হয় সেটা আসলে বের করার মতন বুদ্ধিমত্তা এখন আমাদের হয়নি। যাই হোক, আমাদের অতিথিদের মধ্যে একটু আগে রবিন ভাইয়ের আমরা এক্সপেরিয়েন্সটা শুনলাম, তবে শান্ত ভাই যিনি শুরু করেছিলেন তার এক্সপেরিয়েন্স কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তাই তার কাছে আরেকবার ফ্লোর তুলে দেবো। শান্ত ভাই, এবারে কোন এক্সপেরিয়েন্সের কথা শোনাবেন? ঘটনাটা আমার আন্টিকে নিয়ে। আচ্ছা। আমার আন্টি জামাই হাজবেন্ড আর কি বিদেশে থাকতো আগে, তো বিদেশ থেকে আসছে, তো হুজুর টাইপের ছিল আর কি, তো নামাজ 5 ওয়াক্তই পড়তো। তো একদিন হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এখন আমার আন্টি একা হয়ে গেছে, তার কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, তো তারপরে যে ঘটনাটা ঘটছে, তো আন্টিকে নাকি রাত্রেবেলা খালি স্বপ্ন দেখা আয়সা পড়তে বলতেছে, মানে আয়সা পড়তে মানে স্বপ্নে দেখাইতেছে তুমিও আয়সা পড়ো, তুমিও আয়সা পড়ো, এরকম করতে, মৃত্যুর ডাকের মতো। হ্যাঁ, তো আন্টি সকালবেলা আমাদের আম্মু টাম্মুকে সবাই বলছে, তো তারা বলতেছে কি সেগুলা দেখাই যায়, তুমি তাদের পাত্তা দিও না। তো একদিন রাত্রেবেলা আন্টি একা একা ঘুমাইতেছিল, তো রাত্রেবেলা একটা শো শব্দ হয়েছে, তো আন্টির ঘুম বেড়ে গেছে। তারপরে গেটটা নক করতেছে, কে জানে, তো গেটটা নক করে দেখে কেউ নাই। আবার গেট লাগাইছে, তো ডরাইতেছে কেউ নাই, মানে নিচে তালা মারা, কে আসলো? হ্যাঁ, তো রুমটা একতলা ছিল, তো আবার ডাকতেছে, তো হঠাৎ করে দেখে তার হাজবেন্ড মানে আমার আঙ্কেল তারে বলতেছে আসো আসো আসো। তো এরপরে তিনি গেট লাগাই দিছে। তো গেট লাগানোর পরে
তার কি যে হয়েছে সে নিজেও বলতে পারে না। তো তার ডাক্তারের কাছে নিচে, ডাক্তার বলছে এগুলা হয়, সমস্যা নেই, স্বাভাবিক 2-3 দিন আবার হসপিটালে ছিল। এর পরবর্তীতে তারে এই যে আমাদের বলছিল সবাই, এর পরবর্তীতে 7-8 দিন পরেই রাত্রেবেলা উনিও স্ট্রোক করে মারা গেছে। এই 7-8 দিন পর? হ্যাঁ 8 দিন। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে ব্যাপারটা অনেকটা এরকম যে মৃত্যুর জগৎ থেকে কোনো একভাবে তার কাছে ইনফরমেশন এসেছে যে তার মৃত্যু হবে? জি। কিন্তু আঙ্কেলও কিন্তু মারা গেছে স্ট্রোকে, সেও স্ট্রোকে মারা গেছে। ওয়েল, এটা নিয়ে অনেক 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 তর্ক হয়েছে অনেকের সাথেই, অনেকবার অনেকেই বলেছে। ইনফ্যাক্ট আমার পেজে ইনবক্সে একজনের সাথে আমার খুব তর্ক হতো এই বিষয়ে যে সব মানুষের মৃত্যুর আগে টের পায় কিনা। ওয়েল, আমরা শিওর না আসলে, কারণ যদি সবাই টের পায় তাহলে যখন একটা বাস অ্যাক্সিডেন্টে একসাথে অনেকজন মারা যায় তাহলে তো প্রত্যেকজনেরই টের পাওয়ার কথা, বাসেই না ওঠার কথা বিভিন্ন দিক থেকে, বা উঠে গেলেও সাবধান থাকার কথা, তাই না? হয়তো বা কেউ টের পায়, হয়তো বা কেউ টের পায় না। হ্যাঁ, তবে আপনার এই স্টোরিটাকে আমি ভয়ঙ্কর স্টোরি বলবো না, ইট ইজ নট আ গোস্ট স্টোরি, এটাকে ভূতের স্টোরি বলা যায় না। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি এক ধরনের আতঙ্কময় ব্যাপার, যে কেউ যদি কারো মৃত্যুর ব্যাপারে আগে থেকে কোনো একটা হিন্টও পেয়ে যায় যে হতে পারে আমার মৃত্যু, এরকম একটা কিছু, তখন কিন্তু আসলেই খুব বেশি প্যানিকের মধ্যে থাকে প্রত্যেকটা মানুষ। যাই হোক, খুব ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শুনলাম, এছাড়া আর কিছু? জি ভাইয়া, ওই আমরা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ওই জায়গায় আমরা গেছি, আমরা সবাই মিলে গেছি। তো ওই জায়গায় 7টা-8টা বাজে লাইট টাইট অফ হয়ে মানে সবাই ঘুমায় যায় আর কি, অন্ধকার নিরিবিলি। তো আমার একটা মামাতো ভাই ছিল আমাদের মতোই, এসএসসি পাস করে ইন্টারে পড়ে, গ্রামেই পড়ে। তো আমি বললাম দোস্ত করেই বলি, চল আমরা আড্ডা মাইরে ওই জায়গায় ক্রাম বোর্ড খেলে রাত্রেবেলা অন্য এলাকায়। তো ওইটা বাজার সেই হিসাবে চিনে। তো আমরা ক্রাম বোর্ড খেলতেছি, তো রাত্রে 9টার মতো। আমি চিন্তা করলাম এত রাইতে হয়ে গেল, তো চল জায়গা ওই কইতেছে না আমি থাকতাম না, চলে যাই। তো আসার পথে গ্রামের বাড়ি, তো দুই পাশেই গাছপালা থাকে। তো হঠাৎ করে সামনে একটা মানুষ উদা হয়ে আসলো, কে সামনে আমাদের পিছও ছিল না, সামনে হঠাৎ করে আয়সা বললো। তো যাই হোক, সামনে যেতেছে, তো আমার যে ভাইটা সেও কিছু বলতেছে না, আমিও কিছু বলতেছি না, তার পিছে আমি যাচ্ছি। তো সে আমার ধরে রাখছে, তো আমি কইতেছি না একটু আঙ্কেলের সাথে দেখা করে, আমি আবার আঙ্কেল বলতেছি। তো দেখি একটা, আপনি আঙ্কেল কেন বলছেন? আপনি কি ওই লোকটাকে চিনতেন? চিনতাম না, কিছুই চিনতাম না, আমি নিজেও জানি না, মানে সে যে যেমনি বললো আঙ্কেল বলতেছি। তো যাই হোক, যাইতেছি হঠাৎ করে সে উদা হয়ে গেছে। তখন আমার আবার একটু মেধা আসলো যে আমি কই এলাম, সামনে একটা পুকুর পার, পুকুরের সামনে আইসা দেখি পুকুরটা পুরা মানে ভূমিকম্প হইলে কাঁপে, তো ওই রকম কাঁপতেছে, পানি উপরে নিচে নাম। তো দেখি হঠাৎ একটা হাঁস যাইতেছে। তো চিন্তা করলাম এত রাইতে হাঁস, আবার অয় কইতেছে এত রাইতে হাঁস, তুই একটু কই আইলি? অয় কইতেছে কোনো কিন্তু দেখা যায় না, সব অন্ধকার। জায়গাটা চিনতে পারছেন না তখন? না, কিন্তু হাঁসটা যে সামনে, সাদা হাঁসটা যে ইয়া করতেছে দেখা যাইতেছে। তো দূরে লাইট আছে, আমরা কোথায় আসছি সেটাও জানি না, কেমন আসছি সেটাও তো জানি না। আপনারা সেই লোকটার পেছনে আঙ্কেল করে ডাকতে চলে এসেছেন? না, সে আমার ভাইটা যে সে কিন্তু ডাকে না, আমি ডাকতেছি, সে বলছে পিছে যাও। তো পিছের থেকে হাঁসটা যেমন ডাকে এরকম করে এরকম করে ডাকতেছে। সামনে যাওয়ার পরেই দেখি একটা বিড়াল মেউ করতেছে। আচ্ছা। তো আমি তো ভীষণ ডরাই গেছি। তো আমি বিড়ালের শব্দ শুনে কেন ভয় পেয়ে গেলাম? মানে ওই যে ফার্স্টে থেকে তো আমরা ভয় পাইতেই আছি। তো আবার হাঁস দেখলাম, এত রাইতে হাঁস এলো, আবার বিড়ালটাই বা কেন যাবার সামনে আসতো, আর মেউ কেন করতেছে। একটু সামনে যাওয়ার পরে আমি একটু দৌড় দিব না কি চিন্তা করতেছি, আমার ভাইও কিছু বলে না, আমিও কিছু বলি না, আল্লাহ করতেছি। তো সামনে উঠতে তাকাই দেখি কি একটা গাছ ছিল, গাছটার নাম আমি এক্স্যাক্টলি জানি নাই। তো বিশাল বড় গাছ আর কি, 2 সাইড দিয়ে তো গাছ, বাম পাশে যে গাছটা ওই উপরে দেখি একটা ছোট পিছির মতো হঠাৎ করে নামছে। হ্যাঁ, লাভ দেওয়া নামছে। লাভ দেওয়া বলে আপনারা কোথায় যাচ্ছেন, আমরা নিয়ে যান। আমার যে ভাইটা ওই কিছু কয় না, আমিও কিছু কই না, স্তব্ধ। আপনারা তো ওই পিচিকে আগে কখনো দেখেননি? আমি তো কাউরই দেখিনি, আমি তো গেলাম আবার রাত্রেবেলায় ফার্স্টই ঘুরতে গেলাম, এই অবস্থা। তো পিছিরা বলতেছে আপনি কোথায় যাচ্ছেন, আমার নিয়ে যান। তো পিছিরা কয় বছর, 7-8 বছর এরকমই হইব। তো পিছিটা খালি গায়ে একটা ছোট একটা প্যান্ট পরা। আমি বলতেছি কি হয়েছে তোমার, তুমি কোথায় যাবা? তার কোনো কথা পাইতেছে না। তো কয় উপরে থাকান। উপরে জায়গায় দেখি একটা মহিলা ফাঁসির মতো দিয়ে ঝুলে রয়েছে। তো আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছি। তো ওই আর জানি না কি হয়েছিল। পরবর্তীতে গাছটা যে ছিল ওই গাছের ওই জায়গায় আমরা দুজন নাকি ছিলাম ওই জায়গায় পয়রা। আমাদের কিছু হইলে হুজুরের কাছে যে, তো হুজুর বললো ভাগ্য ভালো তোমাদের ওই পিছিটাই আটকে ফেলাইছিল, আর তোমরা ওই যে গেছিলা হয়তো বা তোমাদের সামনে নিয়ে মাইরা ফেলাইতো, পুকুরে হয়তো বা নিতে চাইছিল। তো ওই ঘটনাটা পিছিটা আপনাদেরকে সেভ করেছে হয়তো বা। ওই হুজুর যেটা বললো যে তোমার পিছিরার জন্য বাইচা গেছো, ওই জায়গাটা কি এক্স্যাক্টলি হুজুর বললো আমিও জানি না, আমি তো নতুন আসছি, তোমরা কাউরে জিজ্ঞাসা করো। তো গ্রামের মুরব্বী আম্মুরা সবাই জিজ্ঞাসা করলো যে জায়গায় কি হয়েছে। তো সবাই বললো ওই জায়গায় গ্রামের আন্টি টান্টি বলে ওই জায়গায় সে ওই যে হাজবেন্ডের সাথে ঝগড়া
টকরা করে ফাঁসি দিছিল ওই তার পিচ্ছিটাকে নিয়ে। তো পিচ্ছিটা ওই জায়গায় দাঁড়াইছিল, তো আন্টি ফাঁসি দেওয়ার পরে মারা গেছে। তো 2-1 দিন পরে পিচ্ছিটাও মারা গেছে। মানে পিচ্ছির সামনে তার মা আত্মহত্যা করেছিল? হ্যাঁ হ্যাঁ, পিচ্ছিটাকে নিয়ে গেছে কোলে, মানে ঝগড়া টগড়া করে তো গেল, কি এটাও জানে না, কেউ তো জানে না, এরকম আর কি। আসলে একটা ছোট বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চার সামনে যদি তার মা আত্মহত্যা করে, ভয়ঙ্কর ভাবে, ছেলেটার তো ওখানেই ভয়ে মরে যাওয়ার কথা। সেখানে মনে হয় 2-3 দিন পরেই সেই শখেই হয়তো বা সে আর নিতে পারেনি, তার মাথায় তো 24 ঘন্টা বসার কথা। অন্যখানে বিয়া করে চলে গেছে, এই তো অবস্থা। এবং সেই পিচ্ছিটাকেই আপনারা দেখেছিলেন, সেই মাকেই আপনারা ঝুলতে দেখেছেন? জি জি জি, মানে এগুলো দেখার পরে আমি জাস্ট এটা চিন্তা করছি যে আপনারা ওখানে যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আপনি, তারপরে আপনার বন্ধু, সারা রাত তো আপনারা মনে হয় ওখানেই পড়েছিলেন তাহলে? জি জি। সকালে গ্রামের মানুষ ডাকাডাকি করছে, পানি টানি দিছে, তারপরে হুজুরের কাছে নিয়ে গেল। একটা রহস্য রয়ে গেল শান্ত ভাই, ওই লোকটা কে ছিল যার পেছনে পেছনে আপনারা আসলেন? ভাই সেটার আমি তো দেখিই নেই, লোকটা কে ছিল সেটাই তো প্রশ্ন। আর ওই লোকটাই নাকি আমাদের বিপদে ফেলাইতো চাইছিল, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই লোকটা যদি ওইদিকে না যেত, আপনারা ওইদিকে যেতেন না হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় গেলাম আমরা, আর ওই গাছটাও আমরা কিন্তু চিনি না। যাই হোক, শুনলাম আপনার অনেকগুলো আজকে ঘটনা শুনলাম, তার মধ্যে এই ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে শান্ত ভাই। আমি জানি না কেন, হয়তো বা এই ঘটনাটার মধ্যে কিছু হৃদয় বিদারক ব্যাপারও লুকিয়ে আছে, যে একটা সন্তানের সামনে তার মায়ের এভাবে আত্মহত্যা করা, এটা যে কত কষ্টকর অতটুকু বাচ্চার জন্য, সেই কষ্টেই মনে হয় বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। বাচ্চাটাই হয়তো আমাদের বাঁচাইছে, এরকম একটা হতে পারে, কারণ সে আপনাদেরকে থামাতেই চেয়েছিল, এগিয়ে যেতে বলেনি, ভয় দেখিয়ে এরকম একটা বললো যে ভাই উপরে তাকান, উপরে তাকান, মানে সে উপরে তাকাতে বলেছে আপনাদের? হ্যাঁ, উপরে তাকান, মানে কথাও তো ভালো করে বলতে উপরে তাকান। তো উপরে তাকাই এই অবস্থা দেখলাম, দুজনেই মোটামুটি। আমি আগে মনে হয় অজ্ঞান হয়ে গেছি, তারপরে ওই যে কি অবস্থা ওরও নিজে যায় না, তারপরে দুজনে মিলেই মানুষটা সাইসা এরকম অবস্থা। দ্যাট ইজ কিউরিয়াস ম্যান। উই শুড, স্টোরিগুলো থেকে আমি অনেকগুলো মনে হচ্ছে যেন স্পট খুঁজে পাচ্ছি। আমার এই যে গাছের জায়গাটা, এখন আপনি চিনতে পারবেন গেলে? এই স্পটটা অবশ্যই যাইতে পারেন আপনারা, কিন্তু আমি আমার তো অনেক মানে খুবই ন্যাচারাল। ওই ঘটনা যে একবার দেখেছে, যেখানে একটা লাশ ঝুলতে একবার কেউ দেখে, সেখানে ভয় না থাকলেও কোনো একটা কারণে কেন যেন যেতেও ইচ্ছা করে না। ওই জায়গাগুলোতে মৃত্যু কেমন যেন একটা ছুঁয়ে দেয় মানুষকে। তো শান্ত ভাই, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স? ঘটনাটা যে আমাদের বাসার ছাদে, বাসে বল গেছিলেন যে বাড়িটা, হ্যাঁ সে বাসার ছাদে আপনারা অবশ্যই দেখছিলেন ওই জায়গায় একটা দোলনা আছে। হ্যাঁ, তো ওই দোলনাটা নিয়েই কাহিনী। ওই দোলনাটা কি মানে ব্যবহারযোগ্য? হ্যাঁ ভাই, আপনারা তো গেছিলেন, হয়তো উঠেনি তো, আমার কাছে মনে হয়েছিল মনে হয় পরিত্যক্ত বা এরকম কিছু। উঠে আর কি, সবাই উঠে মোটামুটি, তো এখন অবশ্য কেউ উঠে না। যাই হোক, আমরা উঠছিলাম, তো বিকাল টাইমে ছাদের ভিতরে উঠছি। তো ছাদে কিন্তু ভাই আপনারা দেখছেন গেট তালা মারা থাকে সবসময়। তো গেটটা আমি যখন খুলছি, কইলা দোলনার ভিতরে দেখি একটা বৃদ্ধর মতোই, হ্যাঁ একজনই দোলনা দুলতেছে, আর পিছে অটোমেটিকলি একটা বাতাসের মতো শো শো শব্দ হচ্ছে, আর দোলনাটা দুলছে আর হাসতেছে, মানে কিরকম করে একটা হাসি দিতেছে। তো যাই হোক, তো মানে চোখটা একটু করতেছি যেন মানে কিছু দেখতেছি নাকি নাকি অদ্ভুত কিছু। তো আমি সামনে একটু দেখলাম যে একটু গায়ে দেখি কি অবস্থা, তো গেলাম, দেখি কেউ নাই। কতক্ষণ পরে একটা বাতাস শুরু হইলো, সাথে সাথে দেখি মানে আমারে না পারে ওই ছাদ থেকে ফালাই দিব, এরকম একটা এত ঝড়ো বাতাস। হ্যাঁ হ্যাঁ ভাই, সত্যি যেটা। তো তারপরে আমি কি করবো, তো আমি দোলনাতে বসতে নিছি, তো আমি বসতে পারতেছি না, বসতে নেই মানে কেউ একজন হয়তো ভাই জায়গায় বসে রয়েছে এরকম মনে হইতেছে, বসতে পারতেছি না। আমি যেহেতু ডরে আসছিলাম, আবার দেখি কোন একটা এক্সপিরিয়েন্স পাই কিনা। তো আল্লাহ করে বসলাম। আমি তো মানে আপনি জান দোলনা তো মানে নিজে নিজে কেউ যদি থাকে ঠেলা দিতে হয়, তো আমি বসলে অটোমেটিক লড়তেছে। হ্যাঁ, তো মানে এরকম ভাবে লড়তেছে, মানে দোলনাটা পড়ে যেতেছে, মানে আমার ফালাই দিব এরকম কিছু একটা। আচ্ছা, মানে ইউজুয়ালি দোলনা যেভাবে সেভাবে না, অনেক জোরে, মানে এত জোরে, আর বাতাসটা কিন্তু তখন আবার ছিল না। তো যাই হোক, তখন আমি নাইমে দরজাটা মানে কোন রকমে দরজাটা লাগাই দৌড় মারছি। তো ওই তালা টালা সব ছিল, পরে আম্মুর ডাকছে, আম্মু আয়সা তালা টালা দিয়ে কয় কি এই জায়গায় আইসিস না, যেহেতু এগুলা সমস্যা, জিন টিন আসছে ব্যাপার সেবার, আর এগুলাতে করিস না। তো এই হচ্ছে ঘটনা। তো আমার কথা হচ্ছে যে যেহেতু আপনি ডরে আসবেন এবং শেয়ার করবেন, এই ব্যাপারগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, বাট সেটার জন্য আপনি কিন্তু নিজেকে রিস্কে ফেলতে পারেন না। এক্সপেরিয়েন্স যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডরে শেয়ার করবেন, বাট প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট, টিমের রিকোয়েস্ট, আপনারা কেউ, আপনি বা যারা শুনছে তারা কেউ নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে কোনো অ্যাটেম্পট নেবেন না যে দেখি কোনো এক্সপেরিয়েন্স হয় কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে মানসিক ভাবে ভয় পাওয়ার কারণেও অনেক এক্সপেরিয়েন্স ঘটে এবং সেগুলো বলার মতন অবস্থায়
আর থাকে না এক্সপিরিয়েন্সটা ঘটার পরে। আমরা চাই না বাজে কোনো কিছু কারোর সাথে ঘটুক। জি জি ভাইয়া। যাই হোক, এই ঘটনাটা শুনলাম, যেই জায়গায় আমরা গিয়েছিলাম সেই জায়গায় এমন একটা ঘটনা ঘটে গেল, সেটাও জানলাম। এছাড়া আর কোন জি ভাইয়া, ছোট ছোট experience? ছোটই একটা বলি। শ্মশান ঘাটে একটা পুকুর ছিল আগে, অনেক আগে। কোন শ্মশান ঘাটে? মানে আমাদের এলাকায় যে গেছেন যে আপনি, ওই যে বাঁশের পুল, তো বাঁশের পুলে ওই বটতলা একটু মানে সামনেই একটা শ্মশান ঘাট আছে হিন্দুদের পুরা। তো আগে ছিল যে, আমি তো কখনো দেখি নাই যে আগে ডেক পাতিল উঠতো আর কি, বিয়া বাড়ি আবি যাবি তো তারা বলতে তোগুলো ডেক লাগবে, তো এরকম ভাবে দিয়ে যেত। তো একদিন কে জানে ডেক পাতিল 3-4টা হয়তো বা ভাঙ্গা ফালাইছিল বা কিছু একটা হয়েছিল। তারপরে এরপরের থেকে আর ওই ডেক পাতিল আর উঠে নাই। তো তারপরে যে কাহিনী আমি বলতে চাচ্ছি, একটা লোক রাত্রেবেলা দিয়া ওই দিক দিয়ে যাচ্ছিল, তো ওই জায়গায় সামনে 3-4টা গাছ ছিল, তো এখনো আছে। আর ওই ছোট 2টা গাছ আছে। তো যাই হোক, ওই জায়গায় সামনে একটা বট গাছের মতো একটা আছে। তো রাত্রেবেলা 9টা 9:30 এরকম বাজে। তো তখনই মানে কে জানে তার পিছে থেকে ডাকতেছে, কি রে সুমন সুমন আয় আয় পিছে তাকা। তো এখন সে পিছে তাকা দেখে মানে কেউ নাই। তো আবার সামনে তাকা দেখে, আয়নার সামনে আমার নিজের প্রতিছবি কিন্তু দেখবো। তো সে দেখতেছে সেই সামনে, মানে তারাই দেখতেছে সেই সামনে। তো ওটা দেখে সে মানে কিছু কইতে পারতেছে না, চিন্তা করতেছে কি এরা কি করতেছে আমার সাথে। তো সে আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এরা বলতেছে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। তো মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলাই সৃষ্টি করছে, হ্যাঁ, তা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো সে একটু বলে তুমি আমার কিছু করবা। তো সে বলতেছে, তুই এত রাতে এই জায়গায় কেমন, তুই চলে যা। কণ্ঠ কি তার মতনই? মানে না ভাইয়া, গম্ভীর কণ্ঠ, কিন্তু সেই বলতেছে তুই চলে যা, আমি তোর কিছু করবো না, হ্যাঁ, তুই এত রাতে এই জায়গায় আসবি না, আর কখনো এই জায়গায় আসবি না। তো তারপরে সে চলে গেল। তার পরবর্তীতে আর কিছু হয়নি, তারপরে এখনো চলতেছে। তো ওইটা আপনি যা দেখতে পান। অবশ্যই আমি আর সুমন দুজনই চেষ্টা করবো কোনো না কোনো ভাবে এই স্পটগুলোতে পৌঁছানোর জন্য। যাই হোক, অনেকগুলো এক্সপেরিয়েন্স আজকে আমরা শান্ত ভাইয়ের কাছ থেকে শুনলাম। আর যেটা আমরা বলছিলাম একদম শুরুতে, শান্ত ভাইয়ের সাথে কথা বলার আগেও আমি একবার বলে দিয়েছি, এখন আরেকবার বলি, এরকম যদি আপনাদের কারো মনে হয় যে এই ধরনের এক্সপেরিয়েন্স আপনাদের ক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ফেসবুকে যোগাযোগ করতে পারেন, facebook.com/DARRSTORE, অর্থাৎ facebook.com/DORSTORE। এখানে আপনারা ইনবক্স করতে পারেন, পেজে লাইক দিয়ে আপনাদের স্টোরিগুলো আমাদেরকে জানাবেন, ডরের পেজে শেয়ার করবেন। ফোন নাম্বার আপনাদেরকে কিবরিয়া ভাই শুরুতেই দিয়ে দিয়েছে, আরো কয়েকবার উনি রিমাইন্ডার হিসেবে দিয়ে দেবেন, সেইখানে আপনারা ফোন করে জানাতে পারেন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত ভাই আজকে আমাদের সাথে এতগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য, এবং আশা করব আপনি জোরপূর্বক ভাবে আর কোনো এক্সপেরিয়েন্স করতে চাইবেন না নিজ থেকে। জি ভাই, ইনশাআল্লাহ। কিন্তু যদি এক্সপেরিয়েন্স হয় তখন অবশ্যই আমরা ডট টিমকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত ভাই। থ্যাংক ইউ। ডর চলছে এবং একটার পর একটা ঘটনা আমরা শুনছি, এবং সেই ধারাবাহিকতায় আরো একজন এই মুহূর্তে আছে, আরো একজন সোহানকে আমরা পেয়েছি। এবার দেখা যাক এই সোহানের ঘটনা কি রকম সবার মনে দাগ কেটে যায়। আপনার পরিচয়টা একটু জানি, যে কি করেন আপনি, কোথায় থাকেন? থ্যাংক ইউ ভাইয়া। আমার ঘটনাটা হচ্ছে দুঃসম্পর্কে এক নানিকে নিয়ে। আচ্ছা, আপনার নানির ঘটনায় আমরা যাচ্ছি। আপনি কি করেন? আমি গাড়ি চালাই ভাইয়া। আচ্ছা, গাড়ি চালান আপনি। ওকে, ফাইন। তাহলে এবার ঘটনার দিকে চলে যাই। যে আপনার এই ঘটনাটা কত বছর আগের ঘটনা? ঘটনা হচ্ছে আপনার 2 বছর আগের, 2013 সালের। কি ছিল ঘটনাটা? ঘটনাটা ছিল যে হচ্ছে এরকম, যে ওই নানির একটা নাতি ছিল, ওর নাম শাকিল। তো এলাকায় থাকতো, ও ছোট ভাই ছিল আমার। কোথায় থাকে? এটা শাহিনবাগে, আপনার এই যে শাহিনবাগ হিন্দুপাড়া মন্দিরের সাথেই আমাদের বাড়িটা এখানে। তো টুর্নামেন্ট ছাড়ি, তো বিকালবেলা খেলা, আমি ওকে ডাকতে যাই যে শাকিল বাসায় আছিস? তো হ্যাঁ ভাই আমি বাসায় আছি। আমি ঢুকলাম, ঢুকে বসি, ও টিভি দেখতেছিল, ওর বড় ভাই ছিল দেখে ঘর থেকে বের হইতেছে না। তো আমি বসি, বসে ওর সাথে কথা বলি। এমনি সময় নানি জানি কোথা থেকে আসে, একটা ব্যাগ নিয়ে আসে, ব্যাগের ভিতর ছিল আপনার বরই। আয়সা বরই কাটতেছে, বরই বানায় আমাকে বললো, সোহান বরই খা। আমি বললাম যে না, আমি বরই খাবো না, আমি ভাত খেয়ে এসেছি পেট ভরা। তো রিকোয়েস্ট করলো খেতে, আমি খেলাম না। তো ওর সাথে কথা বললাম, যে ও বলতেছে ভাই আমি আজকে আইতে পারবো না, আমার খেলাটা পিছিয়ে দেন, আমার খেলাটা পরের বার দিয়ে দেন। তো গেলাম, আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পর আমি বাসায় ভাত টাত খেলাম, আবার খেয়ে আমি টিভি দেখতেছি। ঠিক আপনার তখন 8টা কিংবা 7:30 বাজে, এরকম সময় শুনি যে শাকিল নানি স্টক করে বাথরুমের ভিতরে। বাথরুমে যাওয়ার পরে উনি আর বাথরুম থেকে বের হইতেছে না। মানে এরকম ঘন্টার পর ঘন্টা হইতেছে। সবাই আশ্চর্য ব্যাপার, বাথরুমের ভিতরে একটা মানুষ ঢুকলো, এতক্ষণ থাকে নাকি? তো বাথরুমের দরজাটা ভাঙা, ভিতরে ঢুকে দেখে যে শাকিল নানি পড়ে আছে। তো আমাদের বাসার পিছনে একটা হসপিটাল আছে, হসপিটালের নামটা আমি বলতেছি না। তো হসপিটালে নিয়ে যাওয়া হয়, বেসরকারি একটা হসপিটাল। তো নিয়ে যাওয়া হয়, হসপিটালের ডাক্তার বলে যে উনি স্ট্রোক করছে, তো মারা গেছে।
যাক মারা গেছে, ওনারা এটা মেনে নিতে পারলো না, কান্নাকাটি হুল্লা শুরু হয়ে গেল। তো আমার একটা বড় ভাই আছে, নাম হলো ইয়াসিন, আমার ভাই, ও সুপার কার্ডে কাজ করে, বনানী এখানে কাজ করে। ও আসতেছে, আসার পর দেখতেছে যে শাহিন ওরা দাঁড়ায় কান্নাকাটি করতেছে। আমার ভাই দাঁড়ালো যে শাহিন কি হয়েছে, এরকম এরকম আমার নানি তো মারা গেছে। যাক নানি মারা গেছে, লাশটা অ্যাম্বুলেন্সে তুললো, তোলার পর নিয়ে আসলো হিন্দুপাড়া মন্দিরের সামনে। আমার ভাই ধরলো, ধরে লাশটা নামালো, নামায়া একটা রাস্তার ভিতরে রাখলো, রাইখা ওই ওনার নাতি তারপর আরো মেয়েরা এসে কোরআন শরীফ পড়তেছে পাশে। আমি দাঁড়ায় আছি, আমি এটা বিশ্বাসই করতে পারতেছি যে উনি যে মারা গেছে ভাইয়া। এটা আমি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হয়েছিল, আমি এটা কোনো মতে মেনে নিতে পারতেছি না যে উনি মারা গেছে। তো কেমন জানি আমার শরীরটা আগে থেকে বারবার যে মৃত্যুর কথা শোনার পরে আমার ভাল লাগতেছে না, কিরকম জানি উলট পালট লাগতেছে আমার ভাইকে আমি বললাম ভাইয়া আমি তো বাসায় যাবো, কিন্তু আমি একা যেতে পারতেছি না, আমার ভয় করতেছে, তুমি আমাকে বাসায় দিয়ে আসো। ভাই আমাকে বললো যে চল আমি বাসায় দিয়ে আসি। বাসায় দিয়ে আসে ভাই, বাসায় দিয়ে আসে আবার এই লাশের কাছে আসে। তো লাশটা ভাইয়া রাত যেত, গোসল করানো হয় নাই, লাশটা আপনার বাড়িতে নিয়ে যাবে। ওনাদের বাড়ি হচ্ছে আপনার শেরপুর। তো এখন গাড়িতে অনেক মানুষ যাবে, এই জন্য একটা বাস নিল। আমাদের এখানে একটা লোক আছে, ওনার নাম হচ্ছে রতন, ওনার 3 নাম্বার গাড়ি নিল, 3 নাম্বার বাস আর কি, ওটা নিল। ওটাতে লাশটা মধ্যে রাখে, রাখা অনেকজন মানুষ উঠে বাসে বসে। তো বাসটা আপনার এয়ারপোর্ট যেতে যেতে নাকি আপনার 4টা চাকা এক লগে ব্লাস্ট হয়ে যায়। তো লাশটা ওখানে নামায় রাখা হয়, নামায় রেখে এখন গাড়ি খোঁজা হচ্ছে, যেহেতু বাড়িতে নিতে হবে অনেক রাত। তো একটা ডিস্ট্রিক্ট গাড়ি পাওয়ার পর ওটাতে নেয়। তো নেওয়ার পর ওনারা বাড়িতে চলে যায়। আর আমার যেটা হচ্ছে যে আমি বাসায় খাওয়া দাওয়া করে ঘুমানোর পর হচ্ছে গরমকাল ছিল, কারেন্ট চলে যেত আপনার 1টা কিংবা 12টার দিকে কারেন্ট চলে যেত। এই অবস্থা, কারেন্ট চলে গেলে আমাদের বাসার পাশে একটা মাঠ আছে, বড় মন্দির সামনে খালি একটা স্পেস, এখানে এসে মানুষ বসতো, আপনার কথাবার্তা বলতো, বাতাস খেত। খেয়াল করি নেই কারেন্ট চলে গেছে, আমি তো ঘুমন্ত অবস্থায়, খেতা মুড়ি দেওয়া আমরা মাথাটা হচ্ছে দিতাম পশ্চিমে। তো আমি ঘুমিয়ে আসি, আমার কিরকম জানি ফিল হইতেছে যে গরম লাগতেছে। আমি খেতাটা নামাই আমি চোখটা মেলি, আমি আজকে দেখি যে সাদা একটা কিছু একটা দাঁড়ায় আছে। তো আমি এদিক ঘুরে যাই। আমি কতটা কোথায় শুয়েছেন? খাটে। হ্যাঁ বাসায়। আপনি একা তখন? জি আমি একা। কারেন্ট চলে গেছে, আমার এটা মাথায় নেই, পুরো এলাকার ভিতরে কেউ নাই, সব এখন মাঠে। আমি মনে করছি যে আম্মু আছে পাশে, হয়তো ঘুমাইতেছে, লাইট নিবানো, এই কারণে আমি দেখতেছি না, অথবা ফ্যানটা বন্ধ করে দিচ্ছে, এই অবস্থা গরম। তো আমি দেখলাম সাদা একটা জিনিস, আমি অবাক হয়ে যাই, কি সাদা একটা জিনিস। আমি দিকে ঘুরি, মনে করি না কিছু যে থাকতেই পারে স্বাভাবিক। পরে আমি দেখার জন্য আরেকবার ঘুরি, আমি ঘুরে নিচে থেকে উপর পর্যন্ত তাকাই, আমি দেখি একটা শাড়ি পিন্ধা একটা মানুষ, আপনার মাথার ভিতরে সাদা কাপড় দেওয়া, পুরো শরীরে সাদা কাপড়। তো আস্তে আস্তে আমি উপর দিকে যখন তাকাই, আমি যখন চেহারাটা দেখি ভাইয়া, এটা পরিচিত চেহারা। আমি যে লাশটাকে দেখছি, মানে দুঃসম্পর্কের নানি, ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, উনি আমার সামনে দাঁড়ায় আছে। ওকে, ওই যেই রাতে আপনি দেখেছেন ওই দিনই তো উনি মারা গেছে? ওই দিন, ওই দিনই ওনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামে? ওনাকে নিয়ে গেছে বাড়িতে, তারপরে আমি দেখছি ওদিন রাত্রে আপনার হচ্ছে ওনাকে এখান থেকে নেওয়া হয় আপনার 10টা 11টার দিকে। আর ঘটনাটা হচ্ছে আমি যখন দেখি তখন আনুমানিক 2টা কিংবা 2:30 বাজে। কি করছিল মানে উনি? কি কিছু উনি দাঁড়ায় আছে, জাস্ট আমার মাথার পাশে দাঁড়ায় আছে, আমার থেকে 1 হাত দূরে উনি দাঁড়ায় আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে নানি আপনি এখানে কি করেন, আপনি না মারা গেছেন, আপনি এখানে কি? উনি কোনো কথা বলতেছে না, উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, চোখের পলকে ফেলতেছে না। এখন আমি ভয় পেয়ে গেছি, আমি চিৎকার চেঁচামেচি করতেছি, তো কেউ আসতেছে না, কারণ কেউ নাই, কে আসবে, পুরো এলাকা নীরব, সব মাঠে। আমি চিৎকার করতে থাকি, কেউ আসে না। এক পর্যায়ে আমি কান্নাকাটি করি, ভাইয়া আপনি যদি আমার সামনে দাঁড়ায় থাকেন, আমি যদি দৌড় দিই, আপনি শরীরের সাথে যদি আমার শরীরটা লাগে, একটা ধাক্কা বা একটা কিছু খাবো। তো আমি দৌড়টা যখন দিই, মসজিদ থেকে বাইরে হয়, আমি তার শরীরের ভিতর দিয়ে চলে যাই। এটাই সবচেয়ে অবাক করার বিষয়, যে শরীরের ভিতর দিয়ে চলে যায়। আমি উঠানে আইসা পরে দৌড় দিয়া আইসা, এখন আমি উঠানে পড়ে গেছি, পরে যে কান্নাকাটি করতেছি, আমার পুরো শরীর নীল হয়ে গেছে। আমার মুখ থেকে আপনার যে বিষ খেলে যে এক ধরনের সাদা ফেনা টাইপের বের হয়, ওরকম বের হইতেছে। তো আমার আম্মু দৌড় দিয়ে আসে, আম্মু কোথায় জানতে পারে, দৌড় দিয়ে আসে, আইসা বলে কি হয়েছে আম্মু, এরকম একটা বটি নিয়ে আসলো, আনার পর ওটা চুলায় দিল, চুলা দিয়ে পুড়লো, পুরার পরে লবণ রেখা ওটা আমাকে চাটিয়ে খাওয়ালো। খাওয়ানোর পর ভাইয়া আমি বুঝতে পারলাম যে না, আমি একটা কিছু দেখছি, আমি একটু রিল্যাক্স হলাম। যে পরের দিন সকালবেলা যে ওই নানির যে মেয়ে, উনি আসছে, আচ্ছা আমাকে বাবা তুমি এরকম দেখছো? আমি জি আন্টি এরকম দেখছি। বলে ওটা খারাপ কিছু না, হয়তো বা তোমাকে কিছু বলতে আসছে, কিন্তু তুমি ভয় পেয়ে গেছো। এটা তুমি ভয় পাও না, তোমাকে খুব আদর করে এই কারণে। আর ভাই আমার কাছে যেটা মনে হয়, সে আমার কাছে আসার একটা কারণ হতে পারে যে হচ্ছে ওই যে আমাকে বড়টা খেতে বলছিল, আমি বড়টা খাই নাই, এই কারণে হয়তো বা আপনার মনে হচ্ছে যে হয়তো বা সেই জন্য আপনার সাথে দেখা দিয়েছে, কিন্তু কোনো ক্ষতি করার কোনো ধরনের কোনো ক্ষতি না। উনি হাত পা কিচ্ছু লড়াচ্ছে না, জাস্ট স্টিল দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ওনাকে কথা বলতেছি, উনি কথার কোনো অ্যান্সার দিচ্ছে না। সো আমি দৌড় দিয়ে বের। পরে আর কখনো দেখেছেন কি? এরপরে আমি দেখি নাই, কিন্তু যে আন্টি বললাম উনি দেখছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাথরুমে স্ট্রোক করে মারা যায়, ওই বাথরুমে তার নাতি যে শাকিল, ও বাথরুমে যায়, যাওয়ার পরে
বাথরুমে যায় দেখে যে ভাইয়া ওর পিছনে বিশাল বড় একটা ফেনা সাপ, ভাইয়া একটা শব্দ করতেছে সাপ, ওর পিছের দিকে চায় দেখে ভাইয়া একটা ফেনা সাপ বসে আছে বাথরুমে। ও ভয় পেয়ে যায়, ওই ভয় পেয়ে বাথরুম থেকে বের হয়ে চিল্লাচিল্লি করে। ওর আম্মু আসে, আইসা এলাকার মানে মোটামুটি সবাই দেখে যে না একটা সাপ দেখা যেতেছে। আর আরেকটা বিষয় ভাইয়া না বললেই না, আমাদের শাহিনবাগটা এরকম একটা এলাকা ভাইয়া, যদি আজকে কেউ মারা যায় টানা 2-3 জন মারা যাবে ভাইয়া। হচ্ছে যে আপনার কেউ দেখে বিলাই আপনার 3তলা বিল্ডিং থেকে বিলাই জাম করে নামলে একটা কথা, জাম না, এক পা উপরে এক পাও নিচে এইভাবে নামতেছে বিলাই। এই ছিল আমার ঘটনা। ওকে, শাহিনবাগে কি ধরনের ঘটনা ঘটে এটা আসলে ওই এলাকার মানুষ যারা আছে তারাই বলতে পারবে যে কতটুকু সত্যতা আছে। এবং তাহলে আমরাও যদি আরো কিছু জানতে পারি, হয়তোবা আমরাও একবার যেতে পারি, যে দেখে আসতে পারি যে আসলে ওই এলাকায় কিছু ঘটে কিনা। তবে যাই হোক, অনেক ধন্যবাদ সোহান ভাই যে আপনি আপনার যে এক্সপেরিয়েন্সটা আছে ছোট করে হলেও আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আপনি বলেছেন যে আরো কিছু ঘটনা আছে, যদিও আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আমরা শুনতে পাচ্ছি না। কোনো একটা জার্নিতে হয়তোবা আরো একবার আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো, তখন হয়তোবা বাকি ঘটনাগুলো শুনতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। আমরা তো আপনার পরিচয়টা জানি, তো একটু আমাদের শ্রোতা যারা আছে তারাও একটু ভালো করে জানুক আপনার পরিচয়টা, একটু আপনার কাছে আমরা শুনি যে কোথায় থাকেন, কি করেন। আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা থানা, আর আমার দেশের বাড়ি হলো ময়মনসিংহ। .টিমের কাছে আমরা যেটা শুনেছি আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, তো সেই এক্সপিরিয়েন্স গুলো কোথায় ঘটেছে? ময়মনসিংহে ঘটেছে নাকি অন্য? আমার প্রথম ঘটে গেছে মানে সিলেটে। হ্যাঁ, সিলেটে ভাইয়ের সাথে আমি রাগ করে সিলেট চলে যাই। আচ্ছা আচ্ছা, আপনার ভাইয়ের সাথে রাগ করে সিলেট চলে গিয়েছিলেন? জি ভাই, সেখানে আপনার সাথে মূল ঘটনাটা ঘটে। ঠিক আছে, তাহলে এবার আমরা ঘটনায় যাই হেলাল ভাই। তারপরে আমি নামবো তাজপুর, না নেমে আমি সিলেট মেন জায়গায় যেটা গেছি সিলেট টাউনের কাছে। তখন সেখান থেকে আমি আবার ফেরার পথে যে রাস্তা মানে ভুল হয়ে গেছে, এই ব্যাপার করে আমি আসতে পারতেছি না। তখন আমি এরে সেরে জিগাই রাস্তায় যে ভাই আমি তাজপুর যাবো, তাজপুর থেকে বালাগঞ্জ কিভাবে যাইতে হবে। তখন আমাকে দেখা যায় এদিকে দিকে যাও, কিন্তু হঠাৎ করে দেখি এক বাম পাশে একটি লোক বসে রয়েছে। তখন তাকে জিজ্ঞাসলাম যে ভাই আমি তো তাজপুর যাবো, তাজপুর থেকে বালাগঞ্জ কিভাবে যেতে হবে। তখন সে বললো যে তুমি ডাইন পাশে যাইয়া তারপর গাড়ি আসবো, তুমি সিমেন্ট তোমার নিয়ে যাবে। তখন আমি সেই লোকটাকে গিয়ে ডাইন পাশে আসি দিয়ে এই লোক আর নেই, আমি চলে গেছি। তখন আমার মনে মনে একটা ভয় লাগলো। এরপরে আমি একটা মুশকি হাসি দিলাম যে হয়তো আমার বালুর জন্যই বলেছে। তখন সেখান থেকে আসলে দেখলাম গাড়ি আসতেছে, তখন সেই গাড়ি সিঙ্গেল দিলাম, গাড়ি আমাকে নিয়ে তাজপুর না হলো। সেখান থেকে আমি বালাগঞ্জে রাত্রে আমাকে মানে বঞ্জমায় বলছে যে তুমি, এই লোকের নাম ছিল মুজিবুর রহমান, এই ভাইয়ের সাথে তুমি আজকে রাত্রে ঘুমাই। আচ্ছা ঠিক আছে। তখন সে আমাকে রেখে সে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে চলে যায় আর কি, টিভিতে খেলা দেখা। হ্যাঁ, টিভিতে খেলা চলে যায়। তখন প্রায় রাত্রির 12টা বাজে। 12টা বাজে আমি হঠাৎ করে শব্দ শুনতে পাই যে ঝর্ণা থেকে যে আমরা পানি পড়ে সেভাবে পানি পড়তেছে। তখন আমি বললাম এখানে তো ঝর্ণার কোন সিস্টেম নেই, পানি পড়ে কেমনে? মানে ঝর্ণা থেকে পানি পড়লে যেই ধরনের শব্দটা হয় ওই ধরনের শব্দ পাচ্ছেন? যে এই ধরনের শব্দটা পাচ্ছি। কোথায় পাচ্ছেন? যেই বাসায় আপনাকে যে বাসায় দেওয়া হয়েছে, হ্যাঁ সেই বাসায়। তারপরে আমি মানে দরজাটা লাগাই নাই, কারণ যে আমাকে ঘুমিয়ে যায় হেন যে আমাকে আবার ডাকে যে না লাভ পাই। তখন পরে আমি শুনতে পাচ্ছি কেউ জানি চাপ কল থেকে পানি নিতেছে। তখন আমি মনে করলাম হয়তো কেউ নিতেই পারে। তখন আমি দরজাটা খুলতে হবে, কিন্তু কোনো মানুষ নেই, শুধু কল চাপতেছে। এই ধরনের মানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জানালা দিয়ে আমি দরজাটাই মানে পাক করছি, সেদিই দেখতে পাচ্ছেন যে চাপ কলে কেউ চাপাচ্ছে, কিন্তু মানুষ নেই, শুধু কল চাপ দিয়ে আছে। আচ্ছা, তখন সেটা দেখি আমি ভয় পেয়ে আমি ঘরে এসে দরজাটা লাগিয়ে দেওয়ার পরে কতক্ষণ পর আমাকে যিনি ডাকছে যে হেলাল তুমি আসো। আমি বললাম আমার বাবার কথা মনে হলো, যে বললাম মানে হেলাল তুমি এদিকে চলে আসো আমার সাথে শুইবা, মানে আমার বোন জামাইয়ের রূপে আর কি ডাকতেছে। আচ্ছা আচ্ছা, যে হেলাল তুমি আসতে পারো, তুমি আমার সাথে শুইবে না। তখন আমার এই বাবার কথা মনে পড়েছে যে আমার বাবাকে একবার ডাকে এবারে নিয়েছিল গা, তারপর বাবাকে অনেক ভয় পেয়েছিল, এই জন্য আমি যাইনি। যে আমি আবার লাইটটা অন করে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে প্রায় 2:30-3টার দিকে মানে সেই মুজিবুর রহমান সে আসলো। সে আমাকে দরজার মধ্যে লক করতেছে, আমি দরজা খুলি না ভয়, কারণ দুজি আমার সেই ভয়টা যে অন্য কেউই নাকি। তখন সে বলতেছে না দরজা খুলো, আমি মুজিবুর। তখন আবার লাইটটা চালিয়ে করলাম, না ঠিক আছে। সে বলছে তুমি কি ভয় পাইছো? আমি বলছি হ্যাঁ আমি ভয় পেয়েছি, এরকম শুনলাম। হ্যাঁ ঠিক আছে, সেরকম এখানে হয়, কারণ আমি এবার কোরবানি ঈদের পরে গেছি, যেদিকে এখানে কোনো লোকজন থাকে না, কারণ থাকতে পারে না অনেক ভয়ের জন্য। ভয়ে তারা চলে গেছে। মানে এই ঘটনাটা ঘটার পরে আপনি আবারও গিয়েছিলেন? আমি এবার কোরবানি ঈদের পর গেছি, মানে বেড়াইতে আর কি। তখন যে দেখেন ওখানে কেউ থাকে না, শুধু অফিসটা আছে। আমি বন্ধুবাড়ি দিকে গেলাম, কারণ এখানে অনেক লোকজন থাকতে পারে না। মুজিবুর রহমান সাহেব থাকতেন, উনিও থাকেন? উনিও থাকে না, কেউ থাকে না। এই অফিসটাতেও কেউ থাকে না, অফিসটা এখন কেউ থাকে না।
মানে এটা তো মোটামুটি মানে টু বি অনেস্ট হেলাল ভাইয়ের বলার ধরনের কারণে অনেকেই হয়তো বা ভয়টা ফিল করেনি, বাট ইটস ট্রু যে একটা জায়গায় মানে উনি খুব সহজেই বলে দিয়েছেন যে উনি দরজা খুলে দেখলেন চাপ কলে একা একা চাপ পড়ছে, বাট এটা কোনো সাধারণ ঘটনা। সাধারণ এখন সেই কলটা এখন নেই, আমি গেছিলাম এখন সেই কলটা উঠে ফেলাইছি, সেটা উঠে ফেলাইছি, এখন নেই কল। এই ঘটনা ঘটে বলেই কি উঠান ফেলানো হয়েছে? আমি সেটা আমার বন্ধু আমার জিজ্ঞেসি, বলে সেটা কলটা অনেকদিন ধরে কেউ নষ্ট হয়েছে, এখন লোকজন থাকে না বলে অফিসে, এই জন্য সেটা উঠে ফেলেছে। মানে এটা একটা মানে পরিত্যক্ত মতন হয়ে যাওয়াতে উঠিয়ে ফেলা হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে পরিত্যক্ত হওয়ার কারণ, পরিত্যক্ত কেন হয়েছে। যদি একটা টিউবওয়েলকে নিয়ে এই ধরনের ঘটনা থাকে, মানুষজন স্বাভাবিকভাবে এটা ব্যবহার করতে ওইভাবে স্বচ্ছন্দ ফিল করবে না। নো ডাউট অ্যাবাউট দ্যাট। যাই হোক হেলাল ভাই, মানে থ্যাংক গড যে আপনি দরজা খুলে যদি কাউকে চাপতে দেখতেন ভয়ঙ্কর কাউকে, তাহলে তো আরো বেশি ভয় পেতেন। তবে কাউকে না দেখে একটা কল একা একা কাজ করছে দেখলেও কম ভয় পাওয়ার কথা না। জি ভাই। পরবর্তীতে যে ওখানে কেউ থাকে না, বলাই বাহুল্য কি জন্য থাকে না, কি জন্য পরিত্যক্ত হয়েছে, ওটা তো বোঝাই যাচ্ছে। সেটাও আমি বন্ধুকে বলছি যে এই কারণেই থাকে না, এটা অফিসটা নাকি খুব ভালো না, এই জন্য বলেছে যে এই জন্য থাকে না আর কি। অলরাইট। যাই হোক হেলাল ভাই, এছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স আপনার সাথে? জি ভাই, আমার সাথে নেই, কিন্তু আমার মায়ের সাথে দেখেছে যে যখন আমার ভাইয়ের 6 মাস বয়স, আমার চাচাতো ভাইয়ের একটা আছে 3 মাস বয়স, আর চাচাতো ভাইয়ের হয়তো 2 মাস, এরকম পাশাপাশি। তখন এটা কবের ঘটনা? এটা প্রায় 94-95 ভিতরে হবে। এবং এটা ময়মনসিংহে ঘটে? হ্যাঁ, ময়মনসিংহে আমাকে নিজে বাড়িতেই ঘটে। তখন আমার মা দরজাটা খোলা রেখে পাশে একটা জাম গাছ ছিল, সেখানে একটা মেহেন্দি গাছ ছিল বড়, অনেক বড়। তখন সেখানে প্রস্তাব করতে পরে আমার মা হঠাৎ করে ছায়া দেখে একটি অল্প বয়সের মেয়ে সুন্দরী একটি শাড়ি পরে একবার এই ঘরের দ্বারে যায়, একবার সেই ঘরে যায়, এইভাবে যেতে যেতে যখন আমার ঘরে যেতে আসতে আসতে তখন মা চালো চালো ওইটা ছিল আইসা পড়তো, তখন মার সাথে একসাথে মিশ হয়ে যায়। একসাথে মিশ হয়ে যাওয়ার পরে আমি একটু মনে হয় কনফিউজ হয়ে যাবে মানুষ যারা শুনছে। ঘটনাটা এরকম ছিল যে উনি যখন ফিরে আসবেন হঠাৎ খেয়াল করলেন যে আপনাদের বাড়িতে যে কয়টা ঘর আছে সেই ঘরে সেখানে বসে বসে মা বসে বসে দেখতেছে, মানে উনি ওখান থেকে দেখছিল যে একটা মেয়ে আপনাদের বাড়িতে যে কয়েকটা ঘর ছিল প্রত্যেকটা ঘরে যাচ্ছে, এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে ওই ঘরে। তো ইন দা মিন টাইম আপনার মা ভয় পেয়ে মানে খুব দ্রুত আপনাদের ঘরে ঢুকে যেতে চেয়েছিল, কিন্তু যখনই উনি ঘরে ঢুকতে যাচ্ছে ঠিক ওই মেয়েটার সাথে তার একজাস হয়ে যায়, মানে শরীরের সাথে মিশে যায়। ওই মেয়েটা তার ওনার সাথে মিশে যায়, এরপরে আর মানে মেয়েটাকে দেখে নাই। তখন মা ঘরের সাথে যাইতেই ভাই শুধু কান্না করতেছে, মা দুধ দেয় কিন্তু দুধ খাচ্ছে না, কান্না করতে আছে। তো সকালবেলা আমার বাবা বাড়িতে ছিলেন না, বাবা মানে অনেক কাজে গেছিলেন, তখন খবর যায়। তখন আমার বাবা সেখানে একটা আর কি মান্যত করে যে আমার ছেলেকে যে আমি যাই জীবিত পাই, তাই মসজিদে মানে কাশি জবাই করে বিরিয়ানি খাওয়াবো, যে কোনো একটা মানত করলো আর কি। এরপরে বাবা আসছে, বাবা আসার পরে অনেক কবিরাজের কাছে গেলেন, প্রথমে কবিরাজের কাছে গেলেন, আমাকে আমি বলে মলে বসছে আর কি। বসার পরে সে বলে যে আমার পক্ষে এটা সম্ভব না। তখন এইভাবে 15 দিন চলে গেছে, কিচ্ছু খাওয়াইতে পারতেছে না। তখন আমার ভাই দিন দিন আপনার আম্মার অ্যাক্টিভিটিস কি ছিল? আমার আম্মাই সুস্থ ছিলেন, আমার আম্মাই সুস্থ ছিলেন, কিন্তু আমার ভাই দিন দিন এতে মানে শুকিয়ে যাচ্ছে। আপনার ভাইয়েরও মানে অদ্ভুত একটা ব্যাপার আসলে। মানে আমার মনে হয় যে ওই অস্তিত্বটা, ওই যে ছোট মেয়েটা যেটা ওনার কথা অনুযায়ী ওনার মায়ের সাথে মিশে গেছে বা তার ভেতরে নিজেকে ধারণ করছে, তো আমার কেন যেন মনে হচ্ছে যে এই এক্সিস্টেন্সটা হয়তো আপনার মাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু আপনার ছোট ভাই মানে বাচ্চা অবস্থায় ওই জিনিসটা নিতে পারছিল না। হ্যাঁ জি, তারপর কোনো দুধ খেতে পারছে না। তবে আমার নানি আমার মাকে আর কি নিয়ে যায় যে আমার ঘরে নেওয়ার পর, তখন সেখানে আমার এক নানা ছিলেন, মানে আমার মামার শ্বশুর আর কি, সে আসেছিল। তারপরে সেকে মানে কবিরাজি করতাম, তখন সে দেখাইলো, তখন বলছে ঠিক আছে তোমার সমস্যা নেই। তো আমার মাকে বললো যে মানে যেটা সর্ষে বলে আর কি, যে দোকান থেকে এক দামে মানে দোকান থেকে যা বলবো তাই তুমি দিয়ে কোনো দাম ফুরাইতে পারবো না, যে 1 ফাঁস সর্ষে তেল আনবা। আচ্ছা। তখন আমার নানি গেলেন, নানির উপরে মানে সবকিছু আসছিল, জিন টিন বর করতো। যার পরে আমার নানি সর্ষে তেল আনলো, তারপর বলছে যে পিছন দিয়ে কেউ ডাকে তুই পিছনে তাকাবে না। তখন আমার নানি যখন তেল নিয়ে আসে তখন পিছন থেকে ডাকতেছে একটু দাঁড়া আমাকে নিয়ে যা, আমি তোর সাথে যাবো। তখন আমার নানি পিছন দিকে তাকায় না, সামনে থেকে আসতেছে আর বলছে তোরা আসতে থাক আমি যাইতে থাকি। তখন সেই কবিরাজে মানে একটা গেল, সে পানি লওয়ার পরে বলতে হচ্ছে যে তোমার সাথে এই ঘটনা ঘটেছিল যে তুমি একটা মেয়ে দেখছিলা যে এই ঘরে ধরো এই ঘরে ধরে যাচ্ছে, কিন্তু ছেলের উপরে যায়নি, কিন্তু তোমার উপরে। তোমার ছেলের ভাগ্য ভালো তুমি দুধ পান করাও না, যদি দুধ পান করতে তাহলে তোমার ছেলে মারা যেত। এরপরে এই কবিরাজে মানে ওষুধ দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার ভাই সুস্থ আছেন, এখনো বেঁচে আছে তিনি। আপনার মাও সুস্থ আছে? আমার মাও সুস্থ আছেন। তো অনেক ধন্যবাদ হেলাল ভাই যে আপনার এই দুটো এক্সপিরিয়েন্স আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো মনে হয় যারা শ্রোতারা শুনেছে হয়তো একটু হেলাল ভাইয়ের বলার ধরনের কারণে একটু কনফিউশন তৈরি হতে পারে, বাট এটা আসলে কিছু করার নাই। তো অনেক ধন্যবাদ হেলাল ভাই যে আপনি আমাদের জার্নিতে যোগ দেওয়ার জন্য।
ডট চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনছি। সুমন আছে আপনাদের সাথে এবং সেই সঙ্গে রেহান তো আছেই, আর অনেক অনেক ঘটনা নিয়ে আমাদের বেশ কিছু অতিথি আজকে আমাদের সাথে আছে, যার অনেকগুলো ঘটনা এরই মধ্যে শুনে ফেলেছেন এবং কিছু ঘটনা এখনো বাকি আছে। সো এখন যে আছে আমরা তার কাছে যাই। এখন রয়েছে আমাদের সঙ্গে, তার পরিচয়টা একটু তার কাছ থেকেই আমরা জানবো, দেন তার ঘটনাটা আমরা শুনবো। আপনার পরিচয়টা একটু জানি আপনার কাছে। আমি সাগর, আমি এসেছি মহাখালী শাহিনবাগ থেকে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছি পলিটেকনিক্যালে। ওকে, তো সাগর, আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা ডট টিম আমাদের জানিয়েছে, সো আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শুনে ফেলি। আমার যে ঘটনাটা সেটা আমার ফ্যামিলি রিলেটেড। আমার আন্টির আজ থেকে 4 বছর আগে রাজশাহীতে ওনার বিয়ে হয়, নওগাঁ শহরে। তো ওইখানে উনি যখন স্পেন্ড করে ওনার লাইফ, তো হঠাৎ করে কোন একটা কারণবশত ওনার শরীরে আগুন লাগে, যার কারণে ওনাকে নগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তো নগর সদর হাসপাতালে বলা হয় যে এখানে এর চিকিৎসা হবে না, এটা ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। তো ওনাকে ইনস্ট্যান্ট ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো ঢাকা মেডিকেলে আনার পরে উনি ওইখানে 21 দিন থাকে। এর মধ্যে আমরা যাই দেখাশোনা করি। তো এর মধ্যে কাহিনী একটা আছে যে আমার আম্মু যখন আমার আন্টিকে ফার্স্ট দেখতে যায়, তো এখানে উনি সেন্সলেস হয়ে পড়ে। আমার আম্মু, জি, মানে এত ভয়াবহ অবস্থা দেখে তো সেন্সলেস হয়ে পড়ে। তো তারপর থেকে আব্বু চিন্তা করে যে ও যাবে, আবার যদি সেন্সলেস হয় তখন আরেকটা কাহিনী, যেহেতু একজন অসুস্থ আরেকজন অসুস্থ হবে। হ্যাঁ, তো আম্মুকে এভাবে আর নিয়ে যাওয়া হয়নি। তো ওখানে 21 দিন ছিল। 21 দিন থাকার পরে তো ওখানে যে চেক আপ ডাক্তাররা আমার নানাকে ডাইকা বলে যে আপনার মেয়ের ভিতরে তো সব পুড়ে গেছে, তো ওনাকে আর বাঁচানো যাবে না, উনি টাইম দিয়েছে 12 ঘন্টার মধ্যে মারা যাবে। তো এখন নানা শুই না বলে যে আচ্ছা তাহলে এখানে তো রেখে লাভ নাই, ওনাকে ফ্যামিলিতে দেখায়, যেহেতু উনি আর থাকবে না। তো বলে আচ্ছা আপনি বাসায় নিয়ে যেতে পারেন। তো এখান থেকে রিলিজ করে দিল। এখন আমার নানুর বাসায় নিয়ে গেল। আমার নানুর বাসা ছিল টঙ্গী হোসেন মার্কেট, ওখানে নিয়ে যাওয়া হয়। তো আন্টি সুস্থ ছিল, আন্টি চলাফেরাও করতে পারতো, 21 দিনে ভালোই সুস্থ হয়েছে, কিন্তু ওনার ভিতরে আর কি সব পুড়ে গেছে। তো আমাদেরকে জানার পর আমরা এখান থেকে ঢাকা থেকে গেলাম, যার পর ওখানে যাই। তো আমি তখন খুব ছোট, আমি ক্লাস 8 এ পড়ি। তো আমি আর কি ভয় পাই, তার জন্য আমি চাই না ভিতরে। তখন উনি মারা যায়। তো আমার আন্টি মারা যাওয়ার পরে আমার আন্টির পেট আস্তে আস্তে ফোলা শুরু করে। তো অনেক বড় হয়, মানে যখন একটা মেয়ে গর্ভবতী থাকে এর চেয়েও বেশি ফোলা হয়। আচ্ছা, তো এখানে গর্ভবতী থাকে। এখন সবাই ভাবলো যে যেহেতু ফুলতেছে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, তো এটা আমরা দাফন দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। টঙ্গী কবরস্থানে নেওয়া হলো। টঙ্গী কবরস্থানে যাওয়ার পর নাকি দাফন করানোর পরে তো আমরা সবাই বাসায় এসে পড়ি। সবাই এখানে ঘরে কান্নাকাটি চলতেছে। তখন তো আমি এইটে পড়ি, তখন আমি এত কিছু বুঝি না। তো আমি এক ঘরে গিয়ে আমার মামার সাথে খেলতেছি, খেলে আমরা ঘুমায় পড়লাম সবাই। ঘুমানোর পরে আমি কাহিনীটা ওই সময় জানতে পারিনি, কিন্তু জানলেও পরে জানতে পারছি যে সকালে এমন হয়েছে কি যে নানু উঠছে নামাজ পড়ার জন্য, নানু নামাজ পড়তেছে, মানে দোয়া করবে। তখন দোয়া করার পরে উনি উঠার পরে দেখে কি আমার আম্মু জানলার দিকে হাত বাড়াতেছে। তো আমাদের ওই বেডের মানে বরাবর জানলা, হাত বাড়াতেছে। তো নানু তখন গিয়ে আম্মুকে ধরলো যে মা তোর কি হয়েছে। তখন আম্মু সেন্সলেস হয়ে যায়। নানু আম্মুকে শোয়ানোর পর সকালে আম্মুর অজ্ঞান ভাঙে। তো আম্মু সেন্সে আসে, তো বলতেছে যে তোর কি হয়েছিল, তুই এরকম হাত বাড়াতেছিস কেন জানালার দিকে? তখন কেউ ছিল না, তখন কেউ ছিল না। আচ্ছা, তখন আম্মু বলতেছে যে মা হাসিনা তো আসছে। আমার আন্টির নাম ছিল হাসিনা, যিনি মারা গেছেন। জি, যিনি মারা গেছেন আরো একদিন আগে। হ্যাঁ, তখন নানু বলতেছে কি বলতেছিস, কই আমি তো দেখিনি। কিন্তু আমার বোন আয়সা বলে কি যে বোন আমার সাথে চল, আমিও চলে গেছি, তুইও আয় আমার সাথে, ভালোই থাকবি। হ্যাঁ, আমার একা একা যেতে ভালো লাগতেছে না, একা একা থাকতে খুব কষ্ট হয়, তুই আয়। তো আমি এইভাবে হাত বাড়াইছি। তখন আম্মুর তখন থেকে একটা রোগ শুরু হয় যে খিচুনি যে রোগটা বলে, তখন থেকে খিচুনি রোগ শুরু হয়। তখন ওই কথাটা বলে আম্মুর খিচুনি শুরু হয়। তো আব্বু কি করে যে উত্তরা যে হসপিটাল ওখানে নিয়ে যায়। যাওয়ার পর ডাক্তার অনেক চেক আপ করার পর কোনো রোগ ধরা পড়ে না, বলছে মানসিক সমস্যা। কিন্তু ওনার কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তো এখানে এরকম করতে 3 মাস যায়। প্রায় 3 মাস যাওয়ার পরে আমার নানু একটা ঠিকানা দেয় যে শালনা, গাজীপুর শালনা নামে একটা স্থান আছে, ওইখানে যাও। একজন লোক আছে যিনি এক কাপড় পরে থাকে, একটা গামছা পরে থাকে সবসময়, আর কিছু না। তো ওইখানে যাওয়ার পর আম্মুকে কিছু ওষুধ দেয় আর বলে যে তোমার প্রতি টান ছিল তো তোমাকে নিয়ে যাবে, তো তুমি এগুলো করো, আমি যেগুলো বলছি যেগুলো খাও। তো সেগুলো খালি আর একটা তাবিজ দিছিল যেটা আম্মুর বালিশের নিয়ে সবসময় থাকতো, সেটা আমরা ইউজ করতে পারতাম না, শুধু একমাত্র আম্মু ইউজ করতে পারতো। হ্যাঁ, আমাদের করলে আমাদের মাথা ব্যথা উঠতো, হঠাৎ সুস্থ মানুষের মাথা ব্যথা উঠবে। তো আম্মু শুইতো ওটাতে। তো এরকম করতে আম্মু আস্তে আস্তে ভালো হয়, খিচুড়ি উঠে না। তো এরকম করতে আম্মু এখন একটু সুস্থ। কিন্তু আন্টি এখনো আসে, যখন আমার নানু একা রুমে থাকে তখন একটা ডিস্টেন্স রাখে, 10-12 হাত ডিস্টেন্স রাখা বলে যে মা তোমার তো এখানে কষ্ট হচ্ছে, তুমি আমার সাথে এসে পড়ো। সাদা একটা কাপড় পরে আসে। আর ওনার ওইখান থেকে নানু বলছে যেটা যে অনেক বিভিন্ন আলোক রশ্মি যে ওটা থেকে হয়, মানে ঘর পুরো আলো হয়ে যায়। হ্যাঁ, মা তুমি আয়সা পড়ো, তোমার তো অনেক কষ্ট হচ্ছে,
হইতেছে, তুমি আইসা পড়ো। তখন নানু বললেন যে না আমি যাবো না, আমার ছেলে আছে, আমি যাবো না আমার ছেলের ছেলেরা। তখন না মা তুমি আইসা পড়ো, আমার ভালো লাগে না, তুমি আইসা পড়ো মা। তো নানু এরকম অনেক স্বপ্ন দেখে, আম্মু স্বপ্ন দেখে যে আম্মুকে নিয়ে যেতেছে। তো এরকম স্বপ্ন দেখে এরকম ভাবে আমাদের দিনকাল চলতেছে। এখনো আন্টি মাঝে মাঝে আসে। তো ভাই এটার ব্যাখ্যা কি? কি এই দুইজনই মানে দেখে? আমার আপনার নানু আর আপনার এই দুইজন শুধু দেখতে পারে। আপনার আম্মা আর ওই খালার বয়সের ডিফারেন্সটা কেমন? একবারে কাছাকাছি। আমার আম্মু শুধু একটু বড় আর আমার আন্টি একটু ছোট। আচ্ছা, মানে অনেকটা বলতে গেলে পিঠাপিঠি বলতে যেটা বোঝায় সেটাই। সেই জন্যই মানে টানটা অনেক বেশি। যদি এরকম ঘটনা আমরা অনেকেই শুনেছি যে এরকম পিঠাপিঠি থাকলে অনেক জায়গাতেই এরকম ঘটনা পুনরাবৃত্তি ঘটে, যেটা চায় যে একজন আরেকজনকে সাথে করে নিয়ে যাওয়ার যে একটা টেন্ডেন্সি থাকে সেটা থেকে যায়। হয়তোবা এক্ষেত্রে সেটাই হচ্ছে। সেটা এখন ওনাদের মধ্যে কি সেটা তার আমি জানি না। তো এখন আমি আজ পর্যন্ত এটা বুঝলাম যে আন্টি কেন আসে, এখনো কেন আসে, এখন প্রায় 3 বছর এখনো কেন আসে। 3 বছর যাবত সে লেগে আছে। 3 বছর এখন আসে। কয়দিন আগে আসছে, বা 1 মাস আগে আসছে। আয়সা নানুকে বলতেছে, নানু বলে যে না আমার ছেলেকে ছেড়ে যাবো। নানু এখন অনেক অসুস্থ, নানু তাও বলে যে আমি যাবো। নানুর এক সাইডে কিডনি একটা নেয়। ওকে, তার মানে ওনারও অবস্থা, ওনার অবস্থা বলতে গেলে মুমূর্ষু অবস্থায়। সেই অবস্থায় ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমার আম্মুকে স্বপ্ন দেখা এখন যে আপু তুমি চলো। জানি না আসলে কি ইঙ্গিত দিচ্ছে। আমি যদিও এটাতে মানে কোনো কিছু মন্তব্য করাটা ঠিক হবে না, তারপরেও মার কাছে সন্তান আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য, হয়তোবা কোনো একটা সময় সফল হয়েও যাবে। কারণ যেই কন্ডিশন আমরা শুনলাম আপনার নানুর, হয়তোবা এমনিতেও তার শারীরিক যে অবস্থা, যে কোনো দুর্ঘটনা 3 বছর আর কি শারীরিক অবস্থা এরকম হয়েছে আর কি। আন্টি মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে এত খারাপ। আম্মু এখন কোনো মানে যেমন কষ্টের কোনো কথা শুনতে পারে না, শুনলে আম্মু আবার অজ্ঞান হয়ে যায়। এই জিনিসটা তখন থেকে আসছে। তবে আমি জানি না এখন আন্টি কেন আসে বা আমাদের সামনে কখন আসেনি, ওনাদের সামনে আসছে, ওনারা এখন ফিল করতে পারে জিনিসটা কেমন লাগে। রাইট, আসলে এটা যারা দেখেছে তারাই ফিল করতে পারবে, বাকিরা শুনে হয়তো বা ওইভাবে ফিল করা সম্ভব হবে না। তো যাই হোক, অনেক ধন্যবাদ সাগর যে এই এক্সপিরিয়েন্সটা আমাদের জার্নিতে এসে আমাদের সাথে শেয়ার করার জন্য। জি ভাই, ডট টিমের সাথে আমরা অবশ্যই আছি, সবসময় থাকবো। ডর চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনছি, এবং সেই সাথে এই বেসমেন্টের কি ঘটনা সেটা কিন্তু শুরুতে আমরা একটু আঁচ দিয়েছিলাম, যে এই বেসমেন্টের মধ্যে কি ধরনের ঘটনা আছে সেই ঘটনা কিন্তু শেষে অবশ্যই আমরা বলবো। তবে এতটুকু বুঝতে পারছি বেসমেন্টের মধ্যে বসে প্রত্যেকেই একটু কিরকম জানি ফিল করছে, যদিও কেউ কিছু বলছে না, মুখ চুপ দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে এবার পরবর্তীতে যিনি আছেন তার কাছে চলে যাই। প্রথমে একটু তার পরিচয়টা একটু তার কাছ থেকে জেনে নিই। আপনি কোথায় থাকেন এবং কি করেন? আমি শাকিল আহমেদ, আমি উত্তরাতে থাকি, গ্রামের বাড়ি জামালপুর। ওকে শাকিল ভাই, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছিলাম আপনার বেশ কয়েকটা এক্সপেরিয়েন্স আছে, নিজের আছে কিংবা আপনার আশেপাশের মানুষদের সাথে ঘটেছে, এরকম কিছু জিনিস আপনি শেয়ার করতে চান ডট টিমের সাথে। জি, সো ডট টিম আজকে রেডি, আপনিও রেডি। সো আমরা ফার্স্ট কোন ঘটনাটা শুনতে পারি? তো ফার্স্ট আমি যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার সাথে ঘটেছে। কত বছর আগের ঘটনা? এটা হবে 1990 দিকে। ওকে, দেন আমরা শুরু থেকে শুনি ঘটনাটা। ওকে, আমার দাদা ছিল, দাদার 2 বন্ধু ছিল, তারা প্রতিদিনই আপনার মাছ ধরতে যেত। আচ্ছা, আর এই ঘটনাটা কোথায় ঘটে? এটা আমাদের জামালপুরে ঘটে। আমি কোনো কারণে নামটা বলতে চাচ্ছি না গ্রামের। ওকে, তো মাছ ধরার সময় এটা যে বর্ষার শেষে এবং কি শীতের শুরুতে, তো মাছগুলো যে হচ্ছে ধান ক্ষেত, ধান ছোট ছোট ধান গাছ, এই মাছগুলো উপরে উঠে আসতো। তখন ওই লাইট এবং কি জাতি বা অনেকে ফসকা বলতো, এটাতে মাছগুলো ধরা হতো। তো 3 বন্ধু একসাথে প্রতিদিন মাছ ধরতে যেত। তো এর ভিতরে এক বন্ধু অনেক অসুস্থ হয়ে যায় এবং অন্য বন্ধু তার শ্বশুর বাড়ি চলে যায়। তখন দাদা নিজে নিজে ডিসাইড করলো যে না, আজকে আমি একাই যাব। তো দাদি অনেক মানা করলো যে না, একা যাওয়ার দরকার নেই, কিন্তু মাছ ধরার নেশাটা তার চরম আকার ছিল, যেমন কি সে বললো যাবেই। তো সে রওনা হলো, যথারীতি ফচকা প্লাস জুতি যেটা বলে, লাইট এবং কি মাছ রাখার যেটা খালই বলে অনেকে। তো উনি যাচ্ছে, যাওয়ার সময় ঠিক ধান খেতের আইল ধরে যাচ্ছে, চারিদিক নিস্তব্ধ পরিবেশ। যেহেতু রাত 12টা, মাছগুলো গভীর রাতে উপরে চলে আসে কিনারায়, তখন মাছগুলো ধরে মজা পাওয়া যায়, যার জন্য আপনার 12টার পরে যাওয়া হয়। তো উনি যখন যাচ্ছে, যাওয়ার পরে ধান খেতের আইল দিয়ে যাচ্ছে, হঠাৎ পিছন থেকে কে যেন হেঁটে আসছে। আসার পর সে মানে
তাকিয়েছিল অনেকবার পিছনে, বাট কোনো কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু ঝিঝি পোকার শব্দ, ব্যাঙের ডাক সবকিছু মিলে অনেক ভয়ঙ্কর একটা পরিবেশ। কুয়াশাও ছিল হালকা হালকা শীতের শুরুতে। তো সামনে সাদা কাপড় পরে ঠিক আইলের মাঝখানে কে যেন বসে আছে। মানে ভয়। তো সামনে সাদা কাপড় পরে ঠিক আইলের মাঝখানে কে যেন বসে আছে। তো সে ছিল অনেক সাহসী, সে বলতেছে কে কে ওখানে, বাট কোনো রেসপন্স হচ্ছে না। তখন সে মনে মনে ভাবলো যে আমি কাছে যাব, কিন্তু সে অন্য আইলে না গিয়ে সে আইল দিয়ে সামনের দিকে এগিয়ে থাকতে ছিল। সে ঠিক যখন 1-2 হাত কাছাকাছি, কে আপনি এখানে বসে আছেন কেন, কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না। ঠিক কাছাকাছি গিয়ে যখন সে এই সাদা কাপড় পরা, আসলে ছেলে না মেয়ে এটা বোঝা যাচ্ছিল না, ঠিক যখন সে কাঁধে হাত রেখেছে, ঠিক মাথাটা উপরের দিক করে তার দিকে তাকিয়েছে, দেখেছে এক বৃদ্ধা মহিলা, চুলগুলো সাদা, চোখগুলো লাল রক্তে ভেজা। ঠিক তখন সে ভয় পেয়ে যায়। তো আপনি এখানে রাত করে বসে আছেন কেন, কে আপনি? তখন সে বৃদ্ধা মহিলা কোনো উত্তর না দিয়ে সে ধান ক্ষেতের ভিতর দিক চলে যায়। কিছুই বললো না? না, সে আপনার দাদাকে আর কোনো ধরনের কোনো কিছু আর কিছু বললো না, শুধু বলতেছে তুই এখানে কেন এসেছিস, আমাকে কেন টাচ করেছিস, এই বলে সে ধান ক্ষেতের দিকে চলে গেল। বাট একটা অবাক বিষয় যে তার কোলে একটা শিশু বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটার মাথা ছিল না, এবং কি সে ঘাড় দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল। আর মহিলাটার চেহারা কি বোঝা যাচ্ছিল কিছু? চেহারাটা একবারে বিশ্রী, চোখগুলো লাল, কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না, কুয়াশায় আচ্ছন্ন ছিল। তখন সে দাদা, উনি অনেক সাহসী ছিল, এইসব তোয়াক্কা না করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক যখন 10 থেকে 15 মিনিট হাঁটছে, বাট সে বিল খুঁজে পাচ্ছে না, যে মাছ ধরবে, মাছ ধরা জায়গা খুঁজে পাচ্ছে না, সে হারিয়ে ফেলছে। তখন ভাবতেছে এটা কি করে সম্ভব, এখানে আমি প্রতিদিন মাছ ধরতে আসি, কিন্তু আমার পরিচিত নাই, সব তো চেনা, কিন্তু আজকে পাচ্ছি না কেন। ঠিক আবার যখন সে টর্চ লাইটের সামনে ধরছে, দেখে যে একটা খাটিয়া করে কয়েকজন লোক লাশ নিয়ে যাচ্ছে, এবং কি মায়া কান্না কাটছে, মায়া কান্না কাঁদতেছিল, এবং কি সে মনে মনে ভয় পাচ্ছিল, আবার সাহস হচ্ছে যে না, আমি লোক পেয়েছি, হয়তো বা আমি যা দেখেছি এটা আর নেক্সট টাইমে দেখবো না। কিন্তু লাইটটা হঠাৎ করে তার হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে লাইটটা নিভে যায়। তো হাত থেকে লাইটটা পড়ে যাওয়ার পর সে লাইটটা উঠিয়ে যখন অন করে, দেখে যে লোকগুলো লাশ নিয়ে আসছে, বাট লোকগুলো নেই, কিন্তু খাটিয়াটা আছে। খাটিয়া আছে? হ্যাঁ, খাটিয়াটা পড়ে আছে, হ্যাঁ, লাশটাও আছে। আচ্ছা। তখন সে ভাবলো যে কি ব্যাপার, আমার তো মনে হয় 10 সেকেন্ডও হয় না লাইটটা পড়ে গেছে, বাট লোকগুলো কোথায় গেল? সে এদিক সেদিক লাইট ধরে, বাট কাউকে দেখতে পায় না। তখন সে আবার ভাবলো যে আমি লাশটার কাছে যাব, দেখি আসলে কে। যখন সে লাশটার কাছে গেছে, ঠিক যখন 1 হাত দূরত্ব, তখন লাশটা নড়াচড়া করতেছিল। তখন সে অনেক ভয় পায়, কি ব্যাপার, লাশ নড়াচড়া করে, এটা কিভাবে সম্ভব? তখন সে ভাবলো যে হয়তো বা ডাকাত বা বিভিন্ন লোকে লাশ বানিয়ে তাকে বেঁধে রেখেছে, আমি তাকে বাঁচাবো, এরকম চিন্তা ভাবনা। যখন সে লাশের কাছে গিয়ে মুখটা খুলে দেয়, তখন দেখে যে সেই বৃদ্ধা মহিলাটা যেটা বসেছিল, চোখগুলো লাল, এবং কি মুখটা এত বোঝা যাচ্ছে না, খুবই বিশ্রী। তখন সে অনেক ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে সে দৌড়াতে থাকে সামনের দিকে। এক পর্যায়ে সে দেখে যে পিছনে লাশটা নেই। এই পর্যায়ে সে চলে গেছে, মাছ ধরার পানি পেয়ে গেছে, সে তো খুশি, মাছ ধরা শুরু করছে। তো কিছুক্ষণ মাছ ধরার পরে হঠাৎ তার পার নিচে কি যেন একটা পড়েছে, এবং কি সেটা খুবই নরম। এই অবস্থা থেকে উনি আবার মাছ ধরা শুরু করে? হ্যাঁ, উনি এটা মাছ ধরার নেশাটা এত, এবং কি ওই দিন অনেক মাছ পাওয়া যাচ্ছিল, তখন সে সবকিছু ভুলে গেছে। তো মাছ ধরতে ধরতে এক সময় দেখে যে তার পায়ের নিচে কি যেন পড়েছে একটা নরম। তখন সে ভাবতেছে মনে মনে খুশি যে হয়তো বা বড় মাছ হবে। যখন সে চিন্তা করতেছে যে আমি এটা ধরবো, হাত দিয়ে ধরবো, পায়ের নিচে যেহেতু আছে, আমি হাত দিয়ে ধরে উঠাবো, তখনও চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, এবং কি তখন রাত 1টার মতো বাজে, কোথাও কিছু নেই, শুধু শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মধ্যে ব্যাঙের আওয়াজ। তো লোকটা যখন আপনার হাত দিয়ে ওই নরম জিনিসটা তুলে উপরে উঠাইছে, দেখে যে ওই বৃদ্ধা মহিলার কোলে যে মাথা ছাড়া শিশুটা ছিল, রক্তাক্ত অবস্থায়, ঘাড় থেকে রক্ত পড়তেছিল, ঠিক সেই শিশুটাই তাকে হাত দিয়ে উঠেছে। সে তখন
তখন কি মাথা ছিল না? তখনও মাথা ছিল না। হুবহুব ওই বৃদ্ধা মহিলা যে শিশুটা কুলে নিয়েছিল ঠিক ওই শিশুটা তখনও ছিল ঘাটটা রক্তে ভেজা, এবং কি তখন সে ফেলে দেওয়া ধরে, তখন যখন সে ফেলে দিবে ঠিক চারদিক দেখে যে সেই বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, তখন সে একটা মহিলা না কয়েকজন আকার আকৃতি ধরে সে একইভাবে তার চারিদিক দাঁড়িয়ে আছে, এবং সে একই কান্না, মায়ের কান্না কাঁদতেছে, তুই আমার সন্তানের উপর পা রেখেছিস, আমি তোকে আর ছাড়বো না। এই বলে বৃদ্ধা মহিলাটা কান্না করে এবং কি বিশ্রী এক হাসি দিয়ে দাঁতগুলো বড় আমার দাদাটাকে ধরতে আসে। ঠিক এই মুহূর্তে সে শিশুটাকে ফেলে দিয়ে দৌড়াতে দৌড়ায় সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে পরের দিন সকালে ওই গ্রামের লোকজন তাকে আবিষ্কার করেছে যে সে বিলের ধারে পড়েছিল সেন্সলেস অবস্থায়। তারপরে তাকে বাড়িতে নিয়ে ডাক্তার কবিরাজ দেখিয়ে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই হয়েছে। তখন ওই গ্রামের এক মুরব্বী লোক বলে যে এই বাড়িতে এক বৃদ্ধা মহিলা থাকতো, এবং ওই যে যেখানে ঘটনাটা ঘটেছে ওই বিলের ধারে আর কি একটা বাড়িতে, এবং কি তার স্বামী মারা যায়, সে বিধবা, সবসময় সাদা কাপড় পরে থাকতো, এবং কি এই ছেলেটাই ছিল তার একমাত্র অবলম্বন, এবং কি ছেলেটা সাঁতার জানতো না, পানিতে পড়ে মারা যায়। তখন অনেক খোঁজাখুঁজি করে ওই ছেলেটাকে পরের দিন পায় পানিতে ভেসে থাকে লাশটা, কিন্তু মাথা থাকে না, মাথাটা এই কাঁকড়া বা বিভিন্ন সাপে মাথাটা অর্ধেক খেয়ে ফেলে, এবং রক্তাক্ত অবস্থায় ওই শিশুটাকে দাফন করা হয়। এবং শোনা গেছে যে মহিলাটা এতটাই মর্মাহত হয়েছিল সেও ঝিলে ঝোলে তাকে কয়েক মাস পরে লাশ অবস্থায় পাওয়া যায়। কিভাবে মারা গেছে এটা, মহিলাটা কিভাবে মারা গেছে এটা জানা যায়নি, কিন্তু এরপর থেকে কেউ যদি গভীর রাতে যদি মাছ ধরতে চায় সন্ধ্যার সময় বা গভীর রাতে, তবে এই মহিলাটা এবং শিশুটাকে দেখতে পায়। তারা বিভিন্ন বেশে, এবং কি কান্না শোনা। কতদিন আগে এই যে আপনার দাদার সাথে যে ঘটনাটা ঘটে, জি, আর ওই সে বাচ্চাটা যে মারা যায়, এটা কতদিনের ব্যবধান? দাদার সাথে ঘটে, কিন্তু দাদা এরপরে অনেকদিন বাঁচে প্রায়। না, আমি সেটা বলতে চাচ্ছি না, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার দাদার সাথে ঘটনাটা ঘটার কতদিন আগে ওই দুর্ঘটনাটা ঘটে? এটা আপনার 6 মাস আগে ঘটেছিল। আচ্ছা, যেটা আপনার মানে দাদা জানা ছিল না, এবং কি আমাদের যারা মাছ ধরতে যায় এটা কয়েকটা গ্রাম পেরিয়ে যায় যেখানে মাছ বেশি পাওয়া যায়। ওকে, মানে তো ওই লোকটা বলেছে 6 মাস আগে মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা, সো মানে আপনার দাদা এসেছিল আরো কয়েকটা গ্রাম পর থেকে, এই জন্য উনি হয়তো ওইভাবে উনি জানতেন না যে এখানে মারা গেছে, ঘটনাটা জানতেন না। ওকে, সো ওই বিলের মধ্যে কি এখনো এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটতে শোনা যায়? এখন আপনার এটা তো আর বিল ঝিল নেই, এখন ক্ষেত হয়ে গিয়েছে, এতটা নেই। তারপরে এখন ওই 90 যখন ঘটনা ঘটেছিল 1990, তার উপরে 5-6 বছর এটা দেখা গেছে। এখন এতটা ওইভাবে নেই, এখানে মানে বাড়ি হয়ে গেছে, এখন এতটা ওই যে বিল ঝিল নেই। ওকে, সো এইটা ছিল আপনার প্রথম ঘটনা যেটা আপনি আমাদের টিমের সাথে শেয়ার করতে চেয়েছেন। সো এরকম আসলে অনেক ঘটনা আমরা পেয়েছি যেখানে আমরা দেখতে পাই যে কোনো দুর্ঘটনা এমন ভাবে মর্মান্তিক মৃত্যু যদি কোনো জায়গায় ঘটে, আসলে ওই আত্মাটা ওই জায়গার মধ্যে কোনো না কোনো কারণে রয়ে যায়, এবং হয়তো তার ভেতরে কোনো কিছু একটা আকুতি থাকে যেটার জন্য সে ওই জায়গাটা ছেড়ে যেতে পারে না, বা চাইলেও সেখান থেকে যেতে চায় না। যাই হোক, শাকিল ভাই, ডট টিমের কাছে আমরা যেটা শুনেছি যে আপনার আরো কিছু ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান, তো এখন আপনি কোন ঘটনাটা শেয়ার করবেন? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার বাবার সাথে ঘটে গেছে এই ঘটনাটা। সেই জামালপুরে? হ্যাঁ, সেই জামালপুরে আমাদের গ্রামে, আমি গ্রামের নামটা বলতে চাচ্ছি না। তো আমার বাবা এবং আমার দাদু, যেটা আমার বাবার বাবা, তো আমার দাদা আমি আগেই বলেছি পাটের ব্যবসা এবং কি বাঁশ ক্রয় করে সে বিক্রি করতো, অনেকগুলো বাঁশ একত্রে। তো আমার দাদু হিন্দু বাড়ি এখানে কিছু বাঁশ কিনেছে বাজারে 100 মতো। তো আমার আব্বুকে নিয়ে গেছে এবং সাথে কয়েকজন কর্মচারী নিয়ে গেছে, এটা হচ্ছে বাঁশ কাটবে এবং কি তারা বাঁশগুলো বের করে বিক্রয় উপযোগী করবে। এ পর্যায়ে যখন বাজারের ভিতরে গিয়েছে, যাওয়ার পরে কিছুক্ষণ বাঁশ কাটার পরে আমার আব্বুর হঠাৎ করে প্রস্রাবের বেগ হয়। তখন সে দাদুকে না বলে একটা উঁচু জায়গায় প্রস্রাব করে, বাট সেটা পাতা দিয়ে ঢাকা ছিল, কিন্তু পরে শোনা গেছে এটা হিন্দুরা যে পূজা করে এরকম একটা কিছু। আচ্ছা, যেটা উনি মানে না জেনে অজান্তেই? জি, উনি পাতা দিয়ে ঢাকা ছিল, ফুল ছিল ওখানে, কিছুই দেখতে পায়নি। এটা কয়টার দিকে? এটা হচ্ছে আপনার দিনে দুপুরের দিকে। হ্যাঁ, 1টা বা 12:30টার দিকে। আচ্ছা, তো যখন
তখন সে প্রস্রাব করে ফেলে হঠাৎ করে তার শরীর একটা ঝাঁকুনি দেয় এবং কি সে কেমন যেন একটা অসুস্থ ফিল করে। তারপরে আমার আব্বুর শক্তিটা দ্বিগুণ হয়ে যায়। বাঁশ কাটার পরে বাঁশগুলো টেনে বের করতে হয়, সে কোনো কারো সাহায্য ব্যতীত সে একাই সব বাঁশ বের করতেছে। তখন আমার দাদু ফলো করলো যে এটা একটু বলে রাখি আমাদের শ্রোতা যারা আছে যে কারণ বাঁশ ঝাড় থেকে বাঁশ গোড়াটা কাটার পর টেনে বের করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, অনেক কঞ্চি থাকে, রাইট? সো অনেক পরিমাণ শক্তি ওখানে দিতে হয়। সো একজন মানুষ এটা যদি করে ফেলতে পারে দ্যাট মিন্স একটু হলো অস্বাভাবিক। এটা একজনের পক্ষে সম্ভব না, 2 জন 3 জন বা 4 জন মিলে বের করতে হয়। বাট কিন্তু ওই প্রস্রাব করার পরে আব্বু একাই বের করতেছে। আচ্ছা, তখন দাদা বিষয়টা ফলো করলো যে হয়তো বা মিসিং হয়েছে কিছু বা ওর কোনো প্রবলেম হয়েছে, বাট সে আইডেন্টিফাই করতে পারতেছে না যে এটা কিভাবে সম্ভব। আচ্ছা, এক পর্যায়ে সে সবগুলো বাঁশ একাই বের করলো। করার পরে রাতে যখন বাসায় গেল হঠাৎ করে আমার আব্বুর গায়ে অনেক জ্বর। তখন দাদা বলল যে কি ব্যাপার, তুমি বাঁশ কাটতে গিয়ে কি কোনো কিছু করেছিলে? এমন তো কিছু আমার মনে পড়তেছে না, বাট আমি প্রস্রাব করেছিলাম। ওই দিন রাতেই জ্বর চলে? হ্যাঁ, ওই দিন রাত্রেই জ্বর আসে। পরে আমার দাদু বিষয়টা ফলো করে পরে উনি ওখানে দৌড়ায় যায় যে প্রস্রাব করছে কোথায় কিভাবে। পরে দেখে যে সে হিন্দুরা পূজা করে এরকম একটা পাতায় ঢাকা ছিল, সে বুঝতে না পারে সেখানে প্রস্রাব করছে। তখন সে বোঝে যে একটা কিছু হতে পারে। ঠিক তখন ছিল পূজার সময়। তো ওই যখন আব্বু ঘুমিয়েছিল জ্বরের অবস্থায়, অনেক রাতে ঘুম আসে 12টার দিকে, তখন ওই গ্রামে আব্বুর এক মামা ছিল সমবয়সী, আপন মামা না মামা লাগতো। সে বলতেছে হাকিম মামা, হাকিম মামা। আব্বু বলতেছে 2 বার ডাক দিচ্ছে 3 বার না। তো বলতেছে কি হয়েছে দুধ মামা? আরে ঘুমাচ্ছে এখনো, আরতি দেখতে যাবা না? শুরু হয়ে গেছে কখন? পূজার ওখানে যেতে হবে, তাড়াতাড়ি বের হও। কয় দাঁড়া, এই তো আমি আসতেছি। তো এই বলে যখন আব্বু বের হয়েছে, বের হওয়ার পরে দেখে যে সে 30 থেকে 40 হাত দূরে থাকতেছে। তখন বলতেছে আব্বু, দুদু মামা দাঁড়াও, একসাথে চাই। কি ব্যাপার, তুমি আগে যাচ্ছ কেন? আরে আসো, শুরু হয়ে গেছে, দেরি করা যাবে না। তো এক পর্যায়ে যখন আমাদের বাড়ির পাশে সামনে একটা পুকুর আছে, পুকুরটা যখন ক্রস করেছে মেন রুটে উঠবে, ঠিক এই মুহূর্তে আমার দাদা ফলো করছে যে কি ব্যাপার, এত রাতে ও অসুস্থ অবস্থায় কই যাচ্ছে। তো এরপরে দাদু আব্বুর পিছনে যায়, বলছে কি ব্যাপার হাকিম, তুমি কোথায় যাচ্ছ? যে আব্বা আমি তো আরতি দেখতে যাচ্ছি। কার সাথে? কেন, এই দুদু মামার সাথে। কোথায় দুদু মামা? বিশ্বাস করবেন না ভাই, সামনে তাকায় দেখেছি কেউ নেই। মানে কুকুরটা যখন ক্রস করেছে মেন রুটে উঠবে, ঠিক এই মুহূর্তে আমার দাদা ফলো করছে যে কি ব্যাপার, এত রাতে ও অসুস্থ অবস্থায় কই যাচ্ছে। তো এরপরে দাদু আব্বুর পিছনে যায়, বলছে কি ব্যাপার হাকিম, তুমি কোথায় যাচ্ছ? যে আব্বা আমি তো আরতি দেখতে যাচ্ছি। কার সাথে? কেন, এই দুদু মামার সাথে। কোথায় দুদু মামা? বিশ্বাস করবেন না ভাই, সামনে তাকায় দেখেছি কেউ নেই, কেউ নেই। তখন আব্বু অনেক ভয় পেয়ে যায় এবং কি সে সেখানেই পড়ে যায় সেন্সলেস হয়ে, যে এতক্ষণ আমি কার সাথে আসলাম। আচ্ছা, তারপরে ওই যেই লোকের কথা বলা হচ্ছিল অর্থাৎ দুদু মামা, উনি আসলে কোথায় ছিল? উনি মানে ভ্যানিশ হয়ে গেছে। আসলে উনি না, উনার রূপ ধরে হয়তো বা কোনো ভয়ঙ্কর কিছু কেউ আসছে। ওকে। আব্বুকে নিয়ে গ্রামে আছে যে জালের নিচে করে পানি দিলে মানে ভয়টা চলে যায়। তো এই অবস্থায় তাকে সেবা শুশ্রূষা করা হয়। কিছুদিন পরে সুস্থ হয়ে যায়। কিছুদিন পরে আব্বু আবার সন্ধ্যার দিকে যখন সুস্থ হয়, তখন ওই ধান ক্ষেত সার দেওয়ার জন্য দাদু বলে যে কিছু সার আছে, তুমি ধান খেতে ছিটিয়ে দিও। আচ্ছা। তো আমাদের বাড়ির সামনে ছিল ধান ক্ষেত এবং কি পাশে ছিল একটা বাজার। গ্রাম যেহেতু, সন্ধ্যার পরে আজানের আগ মুহূর্তে সবাই রান্না বান্না কাজে ব্যস্ত থাকে মহিলারা, আর হয়তোবা 2-1 জন প্রতীক হাটে যায়, কিন্তু ওই রকম কোনো লোক নেই। তো সবটা নীরব হয়ে যায়। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, কালী সন্ধ্যা বলো অনেকে। তো যখন আব্বু দাদুর কথা মতো সার নিয়ে যখন খেতে যাচ্ছে, সার ছিটিয়ে যখন একদিকে মানে উত্তর দিক ছিটানোর পরে দেখে যে কালো কি যেন মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে। এভাবে চারদিক, উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ চারদিকে, যেই দিকে উনি সার ছিটিয়ে দিচ্ছে ওই দিকেই দেখছে যে কালো মানে মানুষ আকৃতি কি যেন দাঁড়িয়ে আছে, এবং কি কোনো চেহারা ফেস বোঝা যাচ্ছে না, বাট একটা শেপ ছায়া। বাট আব্বু মানে সার দিতে এগিয়ে যাবে, বাট ওই ছায়াগুলো তার দিকে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ওখানে আপনার রাস্তায় কয়েকজন পথিক ছিল, তারা বিষয়টা ফলো করছে যে কি ব্যাপার, সার না বুনে, এবং কি সে ধান খেতে অনেকক্ষণ তাদের সাথে হাতাহাতি পাড়াপাড়ি অনেকক্ষণ করছে। করার পর ধান ক্ষেত মানে ভেঙে গেছে, ধান গাছ সবগুলো। এক
পর্যায়ে আব্বু মানে অনেক মানে চিৎকার করতেছিল, এই তারা যাচ্ছিস কেন, আয় আজকে আয়, এরকম ভয়ঙ্কর। এবং কি তার হাতে যে গামলাটা ছিল, সার নিয়েছিল যে গামলাতে, সেটা উপর দিক ছুড়ে দিয়েছিল। অনেকেই বলছে যেটা যে 10 থেকে 20 মিনিট পরে সে মাটিতে পড়েছে। এবং কি অনেকে বলে কি ব্যাপার, কি হয়েছে। সবাই যখন 10-12 জন লোক মানে টাকাটাকি করার পর জড়ো হয়ে যখন আব্বুকে ধরে, কিন্তু 10-12 জন লোক তাকে ধরে মানে আটকাতে পারে না, এত শক্তি। এবং কি সে মানে বলতেছে ওই যে দৌড়াই যাচ্ছে, আমি তোকে ছাড়বো না, এই দাঁড়া এই বলে সে দৌড়াতে থাকে। এবং কি 10 জন ধরেও তাকে আটকাতে পারে না। তখন ওই দিন ছিল আমাদের পাশে হাট বার ছিল, অনেকেই বাঁশ কেটে কাঁধে করে বাঁশ নিয়ে হাটে যাচ্ছিল। তো এক পর্যায়ে ওই যে 10-12 জন লোক দৌড়াতে ছিল যে এখন যদি এভাবে যেতে থাকে হয়তো বা সে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করবে। তখন সবাই বলে বাসটা সামনে রাখেন, তাকে আটকানোর ব্যবস্থা করেন। তখন ওই বাসটা মানে প্রশস্ত করে তার সামনে রাখা হয়। আমার আব্বু বাসের সাথে বেজে মানে পড়ে যায়, বাসের সাথে বাড়ি খেয়ে 10-15 হাত দূরে পড়ে যায়। এবং কি তার মাথা ফেটে যায়, হাত মোটামুটি মচকে যায়। এবং কি তাকে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করা হয়। এবং কি তারপরে সে সুস্থ হয়। কিন্তু এখনো আমার আব্বু অসুস্থ হলে বিভিন্ন দোয়া পাঠ করে তাকে ঝাড়ফুঁক দিতে হয়। এরপরে আর ওই যেই ছায়াগুলোর কথা আপনি বলছিলেন, যেটা উনি একটা ভুলবশত একটা কাজ করার ফলে যেটা ওনার পিছু নিয়েছিল, এরপরে কি আর কোন ধরনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে? এরপরে আমার আব্বু অসুস্থ হলে বিভিন্ন ভাবে হাত পা সে নড়াচড়া করতে থাকে। এবং কি ঘুম আসলে যে মানুষ আইমানি দেয় বিভিন্ন, এটা করতে থাকে। কিন্তু বিভিন্ন দোয়া পরে তাকে ঝাড়ফুঁক দিলে। আর ওইভাবে খুব ম্যাসিভ ভাবে ওনাকে আর অ্যাটাক করা হয় এখানে অ্যাটাক করার এরকম সুযোগ পায় না, কারণ এখনো আমার আব্বু সাবধান হয়ে যায়। হ্যাঁ, এবং কি তাকে শরীর বন্ধ করা হয়, যেটা কবিরাজের মাধ্যমে হুজুরদের মাধ্যমে করা হয়েছে। এবং কি আমার আব্বু এখনো একা ঘুমাতে পারে না। আমার আম্মু কোনো আত্মীয় বাসায় থাকলে বা আমরা যদি থাকি আব্বুর সাথে ঘুমাই, উনি একা এখনো ঘুমাতে পারে না। সো ওই ঘটনার পর থেকে উনি যথাসম্ভব সেফে এবং খুব সাবধানে থাকার এখনো সে সবসময় সাবধানে আছে। ওকে, তো এই ছিল আপনার দ্বিতীয় ঘটনা যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন। আরো কিছু ঘটনা আছে। সো নিজের আপনার এক্সপিরিয়েন্স আছে যেটা আপনার নিজের সাথে ঘটেছে? হ্যাঁ, আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে। তাহলে এরকম একটা ঘটনা আমরা শুনি। হ্যাঁ, আমি ইন্টার পাস করি 2009 সালে। তো ইন্টার পাস করার পরে আমি ভার্সিটিতে অ্যাডমিশন করার জন্য ফার্মগেট কোচিং এ ভর্তি হই। তো এখানে আমি ম্যাচে থাকি গাবতলিতে, বড় বাজার নামক একটা জায়গা। তো এখানে আমি যার সাথে ম্যাচে উঠি সে ছিল আমার 2 বছরের সিনিয়র। আমি তার কাছে পড়তাম। তো সে ছিল ব্যস্ত, টিউশনি করতো প্লাস একটা স্কুলে জব করতো। তো তার প্রতিদিন আসতে 12টা বেজে যেত। আমার একাকিত্ব অবস্থায় ঢাকা শহরে একা রুমে থাকতে হতো। তো বিভিন্ন ভাবে কান্নাকাটি করতাম বা বিভিন্ন ভাবে গ্রামের সবাইকে মনে করতাম, মিস করতাম। তো সন্ধ্যার দিকে বা বিকেল দিকে আমি ছাদে যাওয়া নিষেধ ছিল, বাড়িওয়ালা নিষেধ ছিল বা তালা দেওয়া থাকতো। তো আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম। আমার কাছে কোনো ফোনও ছিল না। তো ঠিক আমার বাসার সামনেই ছিল বাথরুম। তো বাথরুমটা ছিল এতটা ভালো না, বিশ্রী আকারের। মেজ ভাড়া যেহেতু ভালো বাসা পাওয়া সম্ভব না ব্যাচেলরদের, তো ওখানে কষ্ট করে থাকা। তো আমি একটা বিষয় ফলো করলাম যে বাথরুমের উপরে কিছু গাছ ছিল এবং কি তার পাশেই ছিল দেওয়াল। ঠিক দেওয়ালের উপর প্রতিদিন একটা কালো কুচকুচে ভয়ঙ্কর একটা বিড়াল এসে দাঁড়িয়ে থাকতো। এমনকি চোখগুলো লাল। তো আমি যখন দাঁড়িয়ে থাকতাম, ঠিক ওটা কি কোনো নির্দিষ্ট সময়ে আসতো এবং নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতো? জি, এটা নির্দিষ্ট সময়, এটা আমি পরে ফলো করি, এটা আমি বলতে চাচ্ছি। তো বিড়ালটা মনে হয় আমার দিকে তাকিয়ে থাকে প্রতিদিন। তো আমি বিষয়টা 2-1 দিন দেখার পরে ফলো করলাম যে আসলে আমি দেখবো যে এটা নির্দিষ্ট সময় বা একই সময় আসে কিনা। তো আমি 1 সপ্তাহ ফলো করলাম যে ঠিক মাগরিবি নামাজের আজানের ঠিক আগ মুহূর্তে, কালী সন্ধ্যা যেটা বলে, ওই বিড়ালটি এসে দাঁড়িয়ে থাকতো। এবং কি এরকম আমার লাইফে কালো বিড়াল দেখি না, কালো দেখছি বাট এরকম কালো, এরকম মানে ভয়ঙ্কর আমি কখনো দেখিনি। তো এক পর্যায়ে আমার মনে কেমন সময় পর্যন্ত থাকতো, কতক্ষণ? এটা আজানের দেওয়ার ঠিক 1-2 মিনিট আগে চলে যেত। চলে যাওয়ার পরে 1 থেকে 2 মিনিট পরে মাগরিবে নামাজের আজান দিত। 5 মিনিট বা 4 মিনিট এরকম থাকতো প্রতিদিন। তো এই বিষয়টা আমি যখন ফলো করি তখন আমার মাথায় একটা কাজ করলো যে কি ব্যাপার, এটা তো হয়তো বা সামথিং কিছু রং হতে পারে। তো বিষয়টা আমি স্যারকে শেয়ার করব। ঠিক শেয়ার করার আমি ভাবতেছি যে শেয়ার করবো ঠিক ওই দিন রাতেই। তো স্যার উনি তো 12টার দিকে আসে, ক্লান্ত অবস্থায় উনিও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। গরমের দিন ছিল।
সবকিছু মিলে নীরব নিস্তব্ধ পরিবেশ, অন্ধকার ছিল। ওই দিন রাতটা ছিল অনেক অন্ধকার, অমাবস্যা। ঠিক আমি যখন শুয়েছি, কিন্তু আমার মাথায় একটাই কাজ করতেছে, কালো বিড়াল। আমি যখনই কিছু করতে চাই, একা থাকি, মানে ওইটা আমার মাথায় চলে আসে, ভয় লাগে। তো যখন আমি শুয়েছিলাম, জানলা দিয়ে ঠিক দেখি যে ওই কালো বিড়ালটাই দাঁড়িয়ে আছে। কয়টার দিকে তখন? 12টা 12:30 বাজবে। ওকে। তখন আমি কাঁথা গায়ে দিয়ে গরমের মধ্যে আমি ঢেকে ঘুমাসলাম। এর আগে কি এই সময়ে কখনো দেখেছেন এই মাঝরাতে বিড়ালটা? কারণ আপনি যেটা বলেছেন যে প্রায় আমি সন্ধ্যায় দেখেছি, 4-5 মিনিট থাকে আবার চলে যায়। জি, এটা আমি বাথরুমের ওখানে দেখেছি, বাথরুমের দেওয়ালের উপরে, বাট আমি জানলার কাছে কখনো দেখিনি। ওকে, এটা আপনি জানলার কাছে দেখতে পাচ্ছেন? ওই দিন আমি জানলার কাছে দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম যে আজকে স্যারকে বলবো, ঠিক আমি ভুলে গিয়েছি। ঠিক যখন আমি ঘুমিয়েছি, ওই বিড়ালটা ঠিক একটা শেপ আকারে আমার শরীরের সাথে যেন মিশে যাচ্ছে। বুঝলাম না আসলে। ঠিক হচ্ছে যে বিড়ালটা মানে একটা ছায়া রূপ নিয়ে আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। আচ্ছা, তখন তো আমি অনেক মানে চিৎকার। আপনি ওই যে মানে কাঁথা মুড়ি দিয়ে শোয়ার পরে তারপরে এটা টের পেলেন? হ্যাঁ, আমি কাঁথা মুড়ি দিয়ে যখন শুয়েছি তখন। এবং কি মানে দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, মানে একটা ছায়ার আকারে, বিড়াল আকৃতি বা এরকম, এবং কি সে আমাকে মনে হয় গলা চেপে ধরেছে। আচ্ছা, বিড়ালের দুটা যে পা, 4 পা দিয়ে আমার গলার উপর বসে পড়েছে এরকম। আমি অনেক চিৎকার করতেছি, মানে এরকম নিঃশ্বাস নিচ্ছি, এবং এক পর্যায়ে আমার স্যার, এবং নিঃশ্বাসটা যখন আমার বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিচে ব্যর্থ হচ্ছি, তখন দেওয়ালের সাথে নাকি আমি কয়েকবার পা দিয়ে লাথি দিয়েছি এবং হাত দিয়ে ঘুষি দিয়েছি। আমার হাত পেটে গিয়েছিল। তখন ওই আমার স্যার জেগে উঠছে, ওঠার পরে আমাকে অনেকবার বলছে, কি ব্যাপার শাকিল, তোমার কি হয়েছে? তা আমিও তখনও মানে কিছু বুঝতে পারি না, আমি খালি আচ্ছা এরকম করতেছি। আমার স্যার আবার উনি কিছু জানতো, হয়তো বা উনি বলতো যে গায়ে যে কাপড়গুলো আছে ওগুলো উল্টা করে পরালে নাকি ঠিক হয়ে যায়। তো আমি লুঙ্গি পরা অবস্থায় ছিলাম, আমার লুঙ্গিটা উল্টা করে পরিয়ে দিয়েছে, এবং কি 5 থেকে 10 মিনিট পরে আমার সেন্স ফিরে আসছে। তখনও আমি শরীরটা ঘেমে, আমার মানে ঘামে একবারে ভিজে গেছে পুরো, একবারে মানুষ গোসল করলে যেরকম অবস্থা, আমার শরীরটা এরকম ঘাম অবস্থা। শরীরে কি কোনো ধরনের কোনো দাগ ছিল আপনার? ইভেন আপনার গলায়? হ্যাঁ, আমার গলায় 2টা নখে বিড়ালের দাগ পাওয়া গেছে। নখ মানে এখানে রক্ত পড়েছে, এরকম অবস্থায় পাওয়া গেছিল। হ্যাঁ, রক্ত বের হয়ে গিয়েছিল। দ্যাট ইজ অ্যামেজিং। আসলে মানে টোটাল যে ব্যাপারটা শুনলাম, অনেক মিল আছে মানে বোবা ধরার ব্যাপারটার সাথে। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা সবাই ধরা খেয়ে যাবো, সেটা হচ্ছে যে হিজ বডি ওয়াজ অ্যাক্টিভ। বোবা ধরলে কিন্তু বডি অ্যাক্টিভিটি থাকে না। সে যে দেয়ালে লাথি গুতা দিয়েছে, ঘুষি দিয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলা প্লাস ওই যে বেড়ালের আচর, রক্ত, এবং এই টোটাল জিনিসটা আলাদা করে ফেললো ব্যাপার। আমি এতক্ষণ যাবত এইটাই ভাবছিলাম যে মানে উনি খুব বেড়ালটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনার কারণে এইটা কিছু একটা হতে পারে, বাট এই আচর আসার কথা না, এবং এই ব্লিডিং ও হওয়ার কথা না। হ্যাঁ, আমার আপনার ওই 2টা দাগ পড়ে গিয়েছিল গলাতে, এবং কি আমার হাতটা অনেক ফুলে গিয়েছিল। হাতটা যখন আমি দেওয়ালের সাথে ঘুষি দিয়েছিলাম, আমার হাতটা অনেক ফুল অবস্থায় ছিল, এবং কি আমি পরে মলম ইউজ করেছি। তারপরে আমার 5 থেকে 10 মিনিট পরে যখন আমি সেন্স ফিরে আসলো, তখন স্যার বলল কি অবস্থা? তখন আমার বললাম যে এই অবস্থা, আমার এভাবে একটা বিড়াল আক্রমণ করেছে, আমি প্রতিদিন এটা সন্ধ্যা দিকে দেখতে পাই। তখন ওই বাড়িওয়ালাকে বলা হলো, বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালার বাবা মা মারা গিয়েছে, তো বলতেছে ভাই না এটা কিছু না, এরকম বিড়াল টিড়াল এখানে কিছু নেই। কিন্তু আশেপাশে আমরা বুঝতে পারলাম তখন কিছু ভাড়াটিয়া বললো যে ভাই এই রুমে আপনারা আছেন, এখানে তো 2 থেকে 3 মাসও কেউ থাকতে পারে না, আপনার কিভাবে থাকছে? আচ্ছা, তার মানে হচ্ছে বাড়িওয়ালা যিনি, সে ব্যাপারটা জেনেও কিছুটা লুকায়িত রাখছে। হ্যাঁ, যাতে আমরা না চলে যাই, তাদের ভাড়াটা মিস হবে এরকম। তো একবারে আমরা জোর করলাম যে ভাই আমাদের বলতে হবে, আমাদের অনেকেই এটা বলছে, ভয় দেখাচ্ছে, আপনি বলেন কি অবস্থা। তো এক পর্যায়ে আপনার বাড়িওয়ালা ছেলে মানে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলতেছি। তো বাড়িওয়ালার যে বাবা ছিল, উনি ছিল একটা খারাপ ধরনের লোক, সে প্রতিদিন রাতে নেশা করে আসতো, এবং কি সে একটা কালো বিড়াল লালন পালন করতো, এবং কি মানে ওনার যে ওয়াইফ, সে ছিল অনেক ধার্মিক, সে তার সাথে থাকতো না। ওই রুমটাতে উনি থাকতো 2তলাতে তার ছেলেকে নিয়ে, এবং কি বাড়িওয়ালা যে খারাপ নেশা করতো উনি থাকতো ওই রুমে, যে রুমে আমরা ভাড়া আছি। এক পর্যায়ে শোনা গেছে যে একদিন সে প্রচুর নেশা করে আসে, তার মুখ দিয়ে ব্লিডিং হয়ে সে মারা যায়, ওই রুমটাতে মারা যায়। শোনা গেছে যে তার সাথে তার বিড়ালটাও মারা গিয়েছিল ওই রুমে একই সাথে। বিড়ালটা তার এত ভক্ত ছিল, হয়তো কি কারণে মারা গেছে আমরা এতটা জানতে পারিনি, বাট বিড়ালটা ওই দিন মারা গিয়েছে।
এরপর থেকে ওই বিড়ালটা বাথরুমে ওখানে দেখা যায় এবং কি বিভিন্ন আকৃতির বিভিন্ন সময়ে না একটা সময় আসে সন্ধ্যার দিকে এবং কি ওই লোকটা যে ওই রুমে মারা গেছে ওই বিড়ালটা ওই রুমের পাশে এসে ডাকে এবং কি দাঁড়িয়ে থাকে রুমের দিক তাকিয়ে থাকে। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি একটা প্রশ্ন মাথায় যাচ্ছে, ওই বাড়িওয়ালা লোকটা যে কিনা মানে অতিরিক্ত নেশার কারণে ব্লিডিং থেকে মৃত্যু হয় যার, সেই মৃত্যুক্ষণটা কোন সময় ছিল, কোন সময় মারা গিয়েছিল জানেন কি? এটা মৃত্যুক্ষণটা ছিল আমার বলেছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার মানে এক মুহূর্তে যখন ওই বিড়ালটা আসতো ঠিক ওই মুহূর্তে মারা গেছে। এবং এই সময়টাতেই তো বিড়ালটা আসে। জি, ওই সময়টা আমি জাস্ট এই জন্য জিজ্ঞেস করছি। এমনকি বিড়ালটা ঠিক ওই রুমের দরজার দিক তাকায় থাকে যেখানে আমি দাঁড়িয়েছিলাম প্রতিদিন ওই রুমের দরজায় বিকেল টাইমে। আমি তো অবাক হয়ে গেছি, আমার চোখে চোখ রাখলো বিড়াল। তখন এটা শোনার পরে আমরা বুঝতে পারি যে এখানে এই অবস্থা, তারপরে আমরা রুমটা ছেড়ে দিই এবং কি আমরা অন্য জায়গায় পরে আবার ভাড়া নিই। যে কদিন ছিলেন এরপরেও কি বিড়ালটা এসেছে সন্ধ্যার সময়? তারপরে আমরা একদিনও ছিলাম না, তারপরে দিনে আমরা চলে গেছি। That was a good decision, I think, কারণ বেড়ালটা কিন্তু মানে বেড়াল রূপে যে জিনিসটাই হোক না কেন সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে তার স্পর্ধা বাড়াচ্ছিল। একটা সময় সে শুধু এসে দাঁড়িয়ে থাকতো বাথরুমে, বাট পরবর্তীতে কিন্তু সে অ্যাটাকিং মোডে চলে আসে। অ্যাটাকিং মোডে, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। বেড়ালটাও হয়তো বা চাচ্ছিল না যে কোনোভাবে। আমাদের স্টুডেন্ট ছিল, আমরা সহজেই বাসাটা পরের দিন ম্যানেজ করতে পারছি, তারপরে আমরা ওই বাসা ছেড়ে দিই। ওকে, অনেক ধন্যবাদ শাকিল ভাই যে আপনার নিজের সাথে ঘটা অথবা আপনার কাছের মানুষের সাথে ঘটা কিছু এক্সপিরিয়েন্স আপনি ডরে এসে এই বেসমেন্টে বসে আমাদের সাথে শেয়ার করেছেন। সো অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদেরকে জানিয়েছেন, ডর টিমকে জানিয়েছেন যে আপনার আরো কিছু ঘটনা আছে যেটা আমরা হয়তো সময় স্বল্পতার কারণে আজকে শুনতে পাচ্ছি না। রাইট, কোনো একদিন হয়তো বা আমরা বাকি স্টোরিগুলো আপনার কাছ থেকে শুনে নিব। এক্স্যাক্টলি, সেটা হয়তো কোনো বেসমেন্ট হবে না, হয়তো কোনো বাড়ির ছাদ হবে, টোটালি বাইরের কোনো প্লেসে হবে, আউট অফ ঢাকা, বাট ইউ আর গোনা বি উইথ আস অন এনি আদার জার্নি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু। তো দোস্ত, ঘটনা তো সব শুনে ফেললাম, এবার মনে হয় আমাদের একটু একটু করে শেয়ার করা উচিত যে অ্যাকচুয়ালি আমরা কেন আজকে এই বেসমেন্টে। রাইট, তো এই বেসমেন্টে থাকার কারণ হচ্ছে যে দারোয়ানের কথা আমরা বলেছি, যার নামটা আমরা এখনো বলিনি, সেই দারোয়ান আজকে প্রায় 6 বছর হচ্ছে সে এখানে চাকরি করছে এবং প্রায় 6 বছর ধরেই সে এই ঘটনাগুলোর সম্মুখীন। এবং তার আগে যেই কজন দারোয়ান, প্রায় বেশ কয়েকজন দারোয়ান আমি শুনেছি যে এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু তার ফ্যামিলির আর্থিক অবস্থার কথা চিন্তা করে, বিভিন্ন জিনিস চিন্তা করে সে বাধ্য হয়েছে এখানে থেকে যেতে। তো ঘটনাটা হচ্ছে প্রথম সে এই ঘটনাটা টের পায় বেশ প্রায় 6 বছর আগে, প্রথম যখন জয়েন করার পরপরই সে টের পায় যে এই বেসমেন্টে একদম যেই থার্ড বেসমেন্টটা আছে, যেটার কথা একদম নিচের দিকে, সবচেয়ে নিচে যেটা, রাইট, আমরা যেটাতে বসে আছি এটার নিচের ফ্লোরে। তো এই বেসমেন্টটাতে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সে প্রথম দিকে যখন চাকরি করছিল কিছু একটা অ্যাক্টিভিটিজ এর শব্দ মানে পাচ্ছিল, যে নিচে কিছু একটা নড়াচড়া করছে বা কিছু একটা হচ্ছে, সামথিং, কেউ একজন মনে হয় আছে। কিন্তু সে যখন সেখানে যায় কোনো কিছুই দেখতে পায়নি, তার মনের ভুল বা কোনো না কোনো ভাবেই সে এটাকে ইগনোর করে চলে এসেছে। কিন্তু পরপর এভাবে প্রায় 1 সপ্তাহ যায় যে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। তো একদিন যেটা হয় যে রাতের বেলা সে কাউকে দেখতে পায়, এখানে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। দোস্ত, আগের ঘটনাটা কিন্তু তুই একটু হালকা স্কিপ করে গেলি। যে ব্যাপারটা নিয়ে আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে সে যখন নতুন এখানে জয়েন করার পরে এই বাসায় মানে এই বিল্ডিংটাতে অনেকগুলো গাড়ি আসে রাত্রে 1টা, 1:30, 2টার সময়। তখনও তাকে থাকতে হয় যেহেতু সে নাইট ডিউটি করে মোস্ট অফ দ্য টাইম। কোনো একটা সময় থেকে শুরু করে টানা বেশ কিছুদিন পর্যন্ত সে যেই গাড়িগুলোই আসে সেটারই ড্রাইভারের পাশের সিটে একটা মেয়েকে দেখতে পায় বসে আছে। কিন্তু এই ড্রাইভারদের সাথে বিভিন্ন রকম কথোপকথনই আবার সেই বুঝতে পারে সকালবেলা যে অ্যাকচুয়ালি তারা কোনো কাউকে নিয়ে ঢুকেনি। ইম্পর্টেন্ট একটা পার্ট আমি মিস করে গিয়েছিলাম, যে ওখানে আসলে তারা কেউ একাই ঢুকেছে তাদের কথা অনুযায়ী, অথচ ড্রাইভার বলছে যে তারা একাই ঢুকেছে। কিন্তু এই দারোয়ান প্রতিদিনই গেট খুলতে গিয়ে দেখছে ড্রাইভারের ঠিক পাশের সিটেই কেউ একজন বসা। তার চেহারাটা ক্লিয়ার না, বাট কেউ একজন বসে আছে এবং তার মধ্যে ভয়ঙ্কর কোনো ব্যাপার সে চিন্তাই করতে পারেনি। দেয়ার ওয়াজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ। বাট পরবর্তীতে যখন সব ড্রাইভারই বলে যে ছিল না এবং পরপর প্রায় 4-5 জন ড্রাইভারের পাশেই এটা দেখা হয়, সবার নিশ্চয়ই একই রকম সঙ্গী একজন থাকতে পারে না। রাইট, সেটাই। সো এই হচ্ছে অনেকটা রিজন ছিল। এবং তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গত বেশ কিছুদিন যাবত নাকি সে এই ঘটনাটা দেখতে পাচ্ছে না। সো আমরা জানি না যে এটার অস্তিত্ব আদৌ এখনো আছে কিনা বা হয়তো বা আরো ভবিষ্যতে আরো জানান দিবে কিনা। তবে
মূলত ঘটনাটা ছিল এগুলোই, যেটার কারণে আমরা আজকে এই বেসমেন্টের ভেতরে ঢুকে গেছি আপনাদেরকে নিয়ে। ওয়েল, এছাড়া আর কি কি ঘটে না ঘটে, এরকম আরো অনেক ঘটনাই আমাদেরকে আসলে যে আমাদেরকে বলেছে উনি সামান্য একজন দারোয়ানের চাকরি করেন এবং হয়তো কথায় আমাদের মতো বা আমাদের অতিথিদের মতন পটু নয়, তাই সে ছাড়া ছাড়া ভাবে অনেক ঘটনাই আমাদেরকে বলেছে। আমরা হয়তো টোটালি এক্সপ্লেইন করতে পারছি না। ফর এক্সাম্পল, তার কথা অনুযায়ী সে একদিন হঠাৎ করে শব্দ পেয়ে, যেটা সুমন বলছিল যে প্রচুর শব্দ পাওয়া যেত, শব্দ পেয়ে সে নিচে এসে দেখে প্রায় 3টা গাড়ির হেডলাইট জ্বলছে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ। তখন সে মালিক পক্ষকে খবর দেয় এবং তারা এসে লাইট অফ করে। একটা গাড়ির এরকম হলে আমরা বুঝতে পারতাম যে ড্রাইভারের ফল্ট, হয়তো কোনোভাবে হেডলাইট অন করে সে চলে গেছে তাড়াহুড়ায়, কিন্তু পাশাপাশি 3টা গাড়ির কিভাবে এমন অবস্থা থাকে? আর এটা খুবই সিকিউরড একটা ভবন এবং এখানে কেউ কারো কোনোভাবে ঢোকারও তেমন করার কোনো উপায় এখানে নেই, যথেষ্ট সিকিউরড। সো এই ছিল ঘটনা এবং এই জন্য এই বেসমেন্টে আসা। এবং আজকের মতো চল এই বেসমেন্ট থেকে বিদায় নিই তাহলে। অবশ্যই বিদায় নেব। আর কালকে আমার মনে হয় একটা ফোন করে আমি জিজ্ঞেস করব এই দারোয়ান চাচাকেই যে আমরা যখন এখানে ঢুকছিলাম আমাদের সাথে আর কেউ ঢুকেছে কিনা। মানে ভয়।